সাইফুল কেমন আছেন? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভয়েস ঠিক আছে? শুনতে পাচ্ছেন ঠিক মতো? এই তো ম্যাম, আস্তে আস্তে। ওকে। কি খবর পড়াশোনা? পড়াশোনার কি খবর? পড়াশোনা করতেছি, তেমন বেশি না। লকডাউন থেকে ব্লক হয়ে গেছে। পিছনের যে ক্লাসগুলো কমপ্লিট হয়েছে? সাইফুল জি ম্যাম, বললাম, যে ক্লাসগুলো করতে পারিনি ওগুলো করেছেন, দেখছেন? দেখতেছি আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেলিম? এই তো ম্যাম আছি আলহামদুলিল্লাহ। বিডি ম্যাপ করেছেন, সুন্দর আপনি হয়েছে কেমন আছেন? ম্যাপটা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি তো তাও ওইটা করছি আপনার মানে সময় দেই নাই। কালকে তো আমি ছিলাম ঢাকার বাইরে, অনেক রাতে আসছি। রাতে এসে জাস্ট শুধু আপনার ভিডিওটা ডাউনলোড করে শুধু দেখেছি। আর এই 15 মিনিট হয় আপনার ওই কাজটা করেছি আর কি। রাত অল্প কিছু করে রেখেছিলাম, বাকিটা একটু আগে ফিনিশ করেছি। মানে খুব সময় দেয় নাই আপনাকে দেখানোর জন্য, কোনো রকমে করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নয়ন? ম্যাম, আমাকে শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি ম্যাডাম, ভালো আছি, অনেক ভালো। আপনার কথা ভাই। বাসায় যাবেন কবে? আমার তো বাসা, ম্যাডাম, আমি প্রতিদিন মানুষ। হ্যাঁ, আমার তো বাড়ি ঘর নাই। আচ্ছা যদি দাও তাহলে তো বাসায় যাইতে পারি। আচ্ছা, চলে আসেন, সমস্যা নেই। মাহমুদ কি খবর? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিজাইন কেমন চলছে? ঠিক আছে, সবাই আসুক। সেলিম যেন কি বলতে চাচ্ছিলেন? ম্যাম আমি বলতে চাচ্ছিলাম আর্টবোর্ডটা কালার করে কিভাবে? আর্টবোর্ড? জি ম্যাম, আমি আমার ছবি দিয়ে একটা করেছি, মানে ওটা ভালো দেখাচ্ছে না। তো আর্টবোর্ডটা কালার করতে পারলে খুব ভালো লাগবে। তারপর আমি আপনাকে একটু দেখাই জিনিসটা। ওকে, আপনি দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে চাইলে পিছনে একটা যে কোনো রেক্টেঙ্গেল নিয়ে এসে ওইটার কালারটা চেঞ্জ করে দিলেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলেন, অথবা মেনু বারের এডিট অপশনে গিয়ে সেখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন। ওখানে আর্টবোর্ড হচ্ছে কালার করা যায়, সেখান থেকে আপনি কালার করে নিতে পারেন। বাট আমি বলবো আর্টবোর্ডটা কালার না করে পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে কাজ করেন। ম্যাম, ব্যাকগ্রাউন্ড নিব কোথা থেকে? মানে একদম আমি আপাতত পেন টুল দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে করেছি। ম্যাম এইটা বাহ, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হয়তো আপনি একটা শেপ নিয়ে এসেছেন, শেপ নিয়ে কাজ করেছেন। জি, আমি ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিলে আপনার জিনিসটা একটু ভালো বোঝা যাবে, এই কারণে কালার দিয়ে দিয়েছি। ভাই কি এটা সম্পূর্ণ ভেক্টর করে করছেন? সরি, এটা কি সম্পূর্ণ ভেক্টর করে করছেন নাকি পেন টুল দিয়ে করছেন? আমি এইটা পেন টুল দিয়ে করছি আর এটা অরিজিনাল পিকচার। ও, এটা পুরোটাই পেন টুল। এটা পেন টুল, এই যে বাংলাদেশ ম্যাপ, এটা পেন টুল। এই যে ম্যাপটা হচ্ছে এটার উপরে দিয়ে
অল্টার শিফট কর্নার ধরে যখন ছোট বড় করব অল্টার শিফট ধরে রাখবো। অল্টার না, শুধু তো শিফট হলেই তো মেবি হয়। কি জানি দেখেন তো। মানে শিফট অনলি শিফট। শিফট করলে ঠিক মতো হয়, বাট অল্টার ধরে নিলে হলো সেন্টারটা ঠিক থেকে চার পাশ থেকে শুরু হয়। এখন যদি অল্টার ধরে জিনিসটা এরকম হয়ে যায়। হুম এখন যদি শুধু শিফট করি তাহলে এইভাবে হচ্ছে। তাহলে হচ্ছে এক কর্নার হয়ে তারপরে যাবে। জি, আমি এই ব্যাক কালারটা পেন টুল দিয়ে নিয়েছি। পেন টুল দিয়ে নেওয়ার কি দরকার? আপনার কাছে শেপ নাই, রেক্টেঙ্গেল শেপ। জি আছে, রেক্টেঙ্গেল শেপ দিয়ে করেন। আপনি আবার পেন টুল নিয়ে কষ্ট করতে গেছেন। হ্যাঁ, ফার্স্ট একটা দিয়ে করেন। যেটা মাথায় আসছে ওটা দিয়ে করছি। আচ্ছা ওকে। আর আরেকটা অপশন আছে ওই যে উপরে এডিট অপশন দেখতে পাচ্ছি ফাইলের পরে। জি ম্যাম। ওখানে যান একদম নিচে প্রেফারেন্স। জামির কি খবর? জমির কি খবর? চলে যান, জেনারেলে যান। একটা একটা করে দেখেন, আমার তো মনে নেই কোনটার মধ্যে আছে সিলেকশন। একটা একটা করে দেখেন তো কালারটা কোথায় আছে। আরে এখানে না, আপনাকে এখানে ক্লিক করতে বলেছে। ডান পাশ, বাম পাশে, বামে বামে। হ্যাঁ, গাইডস এন্ড গ্রিড না, এখানেও নেই। এটাই তো মেবি। এটা গাইড। ওই যে আমরা যে রুলারটা নিয়ে আসি, রুলারের গাইড এটা। এই যে ম্যাম কালার, লাইট কালার এটা। এটা গ্রিডের কালার। এটাও না, না এটা না। ইউজার ইন্টারফেসে চলে যান। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা চেঞ্জ হবে। ইন্টারফেস আপনি যে কোনো একটার উপরে ক্লিক করেন, চারটা কালার আছে। হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক হচ্ছে না ম্যাম। আচ্ছা এখন হয়েছে। এটা হচ্ছে ইন্টারফেস। একটু দূরে সরান তো দেখি তো আর্টবোর্ডটা। এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, লাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি শুধু মিডলে আর্টবোর্ড করতে চাচ্ছেন। ক্যানভাস কালার, এই যে ক্যানভাস কালার কি দেওয়া আছে? ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস হোয়াইট করে দিলে কি হয়? না, এই এটা বোর্ডটা পিছনে বোর্ডটা কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ম্যাচ করে দেন। ম্যাচ ইউজার ইন্টারফেস। এটা না, এখানে আসেন তো দেখি। ফাইল হ্যান্ডলিং এন্ড ক্লিপবোর্ড। ম্যাম একটু ভাইয়ের বাচ্চা কাম সাম করে বলি আসছে। আচ্ছা ওকে, স্টপ করেন। আমি তো কথা বলবো। হ্যাঁ মাহমুদ বলেন। আমরা যে কন্টেস্টের ব্যাপারে কথা বলতে চাইছিলাম, সেটা হলো ম্যাম কন্টেস্টের ইজ অলরেডি শেষ। এখন উইনার ঘোষণা করবে, বাট ক্লায়েন্ট হলো অনেক দিন যাবত মানে অনলাইনে নেই। এখন এটার ভবিষ্যৎটা কি সেটা জানতে চাচ্ছি। এটার ভবিষ্যৎ কি? যেমন আমাকে মানে একজন কোশ্চেন করেছে যে সে 2 বছর আগে হচ্ছে কন্টেস্ট করে আসছিল, সেগুলো এখনো পেন্ডিং হয়ে আছে। এটা হচ্ছে ওই কিছু কিছু বায়ার থাকে বা কিছু কিছু ক্লায়েন্ট থাকে একটু পাজি টাইপের, যে সে দিল কন্টেস্ট। আপনি যে কন্টেস্টটা করেছেন ওইখানে কি গ্রান্টেড ছিল অ্যামাউন্টটা? হ্যাঁ ম্যাম, গ্রান্টেড প্লাস এটা টপ কন্টেস্ট ছিল। আর ক্লায়েন্টের এই দেখলাম আগের প্রজেক্টগুলো দেখলাম সেগুলো তো ভালো, ক্লায়েন্ট ভালো মনে হলো, বাট তিনি এখন অ্যাক্টিভ নেই। আপনার কি মনে হচ্ছে যে আপনি উইন হবেন এরকম কিছু? মানে যেই হয় সেটা কোনো সমস্যা না, কিন্তু কোনো হচ্ছে না। হয়তো বা ডিলে হচ্ছে, সে কোনো কারণে ডিলে করে রেখেছে এরকম কিছু। এখানে তো আমাদের কোনো হাত নেই। আমি যদি হ্যাঁ মানে মানে দেওয়া আছে যে আর 8 দিন সময় আছে। এই অলরেডি ক্লোজ, বাট এই হতে অ্যাওয়ার্ড ঘোষণা হতে আর 8 দিন সময় আছে।
ক্লায়েন্ট যদি না আসে তাহলে কি ফ্রিল্যান্সার অটোমেটিক কিছু করে দিবে নাকি সেটা জানতে চাচ্ছি না। না, ফ্রিল্যান্সার অটোমেটিক করবে না। যদি অ্যামাউন্ট গ্রান্টেড হয়ে থাকে তো অ্যাটলিস্ট তো উইন করাতে হবে, যে উইন হলো তো তাকে তো অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে। বাট ধরেন যে বায়ার সে আসলো না বা উইনও করালো না, তাহলে কি হবে? তার যে অ্যামাউন্টটা সে গ্রান্টেড করে দিয়েছিল অ্যামাউন্টটা তার কাছে ব্যাক করে চলে যাবে। আর আপনারা কাজ করেছেন কষ্ট করে, এই ডিজাইনগুলো সে দেখেছে, কনসেপ্ট নিয়ে সে কাজ করে নেবে। এই আর কি। আচ্ছা আর কারণ কন্টেস্টে আমাদের কারো হাত নেই, এটা সম্পূর্ণ হচ্ছে বায়ারের উপরে, যে সে কাকে উইন করাবে আর কাকে উইন করাবে না। বাট আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্ট যদি করে থাকি যে বিট করেছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যাকে বিট করছি সে আমাকে কাজ দিয়েছে, দেওয়ার পরে তখন গিয়ে আমি বলবো যে বায়ার চলে গিয়েছে, দ্যাট মিনস সে পালাইছে, সে আপনার টাকা নিয়ে পালাবে, টাকা মাইর যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি কষ্ট করে কাজটা তাকে করে দিলেন, সেও পালাইলো, অথবা সে আপনি কাজটা নিলেন, নেওয়ার পর সে আপনার সাথে আর যোগাযোগ করছে না, আপনি তাকে ফাইল দিয়ে রাখছেন। ফাইল বলতে মেইন ফাইল তো আমরা আগে দেবো না, টাকা পাওয়ার পরে বা পেমেন্ট পাওয়ার পরে হচ্ছে মেইন ফাইল দেবো। তো তাকে হচ্ছে জেপিজি টেপিজি দিয়ে রাখলেন, ইমেজ দিয়ে রাখলেন, মকআপ এগুলো সব দিলেন, এখন আর তার কোনো খবর নাই। দ্যাট মিনস তার পিছনে যে 2 দিন বা 1 দিন সময় নষ্ট করেছি এটা হচ্ছে অযথা। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন, আবার এমনও ক্লায়েন্ট পাবেন আপনার সাথে 1 দিন 2 দিন চ্যাটিং করে যাচ্ছে যে হ্যাঁ তোমাকে আমি কাজটা দেবো, বার্গেনিং করে না, ওই যে যেমন দাম কত 1000 টাকা, সেটা কমে কমে আসে 800, 700, 600, 500, এরপরে আপনাকে বলবে আমি $50 কাজ করাবো, তুমি কি করবা? এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যখন রিকোয়েস্ট করবেন। আমি আজকে বাইরে যাবো, তখন বুঝতেছি না যে আমি ফাইলটা কি রেডি রেখে তারপরে যাবো নাকি যেভাবে আছে সেভাবে চলে যাবো। বাড়িতে যাচ্ছেন কতদিনের জন্য? 7-8 দিন থাকবো এখন। আছে 8 দিন সময়। জি ম্যাম। আচ্ছা, ফোনে কি অ্যাক্টিভ নাই? ফোনে অ্যাক্টিভ আছে, আমি যে পিসি ফোন থেকে কন্ট্রোল করবো কিন্তু কাজ তো করতে পারবো না, সেজন্য ভাবলাম কি ফাইলটা রেডি তাহলে রেখে ফাইলটা যাবো। রেডি করে, হ্যাঁ ফাইলটা রেডি করে আপনি হচ্ছে একদম সম্পূর্ণ ফাইল, যে জেপিজি পিডিএফ যা যা দেওয়া লাগে, তারপরে র ফাইল সব রেডি করে আপনি হচ্ছে ড্রাইভে আপলোড করে রেখে যান আপনার ড্রাইভে। তো কন্টেস্ট 8 দিন পরে যেটা হবে, যদি দেখেন যে হ্যাঁ আপনি উইন হয়ে গিয়েছেন বা এরকম কিছু, তাহলে যাতে বায়ার চাওয়ার সাথে সাথে আমরা এটা দিতে পারি। আচ্ছা ম্যাম। এমন যদি হয় যে বায়ার আমাদের সাথে 2 দিন কাজ করার পরে সে এটা ক্যান্সেল করে দেবে, আমরা তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারবো না? না, রিপোর্ট করার অপশন নেই, কারণ কন্টেস্টে আসলে এটা আপনি পারবেন না। আর বাই রিকোয়েস্ট ফাইবারে এরকম কোনো অপশন নেই, কারণ সে কাজ দিয়েছে, আমি রিকোয়েস্ট করে কাজ নিয়েছি। যখন আপনি হাই টপ রেটেড সেলার হয়ে যাবেন তখন হচ্ছে ব্লেম করার অপশন থাকবে, টপ রেটেড সেলার হলে। দেখি এটা কি এটা, এটা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। একটু ফাস্টে, একদম ফাস্টে দেখি। ওই তো হ্যাঁ, বুঝতে পারছি, এত ফাস্টে তো আসা প্রয়োজন। কথাগুলো শোনা যাচ্ছে না তো, ফাস্ট কথাটা কি? হ্যাঁ, ওই ওয়েব টেমপ্লেটের মনে হয় ফাস্ট পার্ট এটা। সবাই কি এসেছি? ম্যাম 9 জন 8 জন 9 জন এসেছে। আচ্ছা নয়ন, হ্যাঁ নয়ন আপনি ই করতে পারেন, কি বলে, ভিডিও অফ করতে পারেন। তো জমির ঠিক আছে, ওকে, সেলিম ওকে। আচ্ছা আমরা আজকে কি কি শিখবো, এটা হচ্ছে টুডেস টপিক। তো ফার্স্ট হচ্ছে আমরা গতকালকে কাজ দিয়েছিলাম, কি কাজ? ম্যাডাম আমার তো ম্যাডাম কেমন কেমন যেন লাগতেছে। কি
আমার ইলাস্ট্রেটর আটকে গেছে, বুঝলাম না। আমার এখন ওখানে সব কাজ আপনার ছিল, এখন ওটা সেভও করা হয়নি, এখন কি করব? পানিশমেন্ট হবে, পেদানি হবে, কানে ধরে উঠবোস করবেন। যদিও আমি তো এখান থেকে আর ব্যাপ দিয়ে পিটাপিটি করতে পারবো না। কিভাবে কানে ধরে প্রকাশ করাবো বলেন? আপনি আপনি করবেন, যা বলবেন। আপনাকে করাবো। পিসি তো কোনো দোষ নেই, পিসি তো হচ্ছে একটা যন্ত্র, সে যে কোনো সময় নষ্ট হতে পারে। বলেছি ফাইলটা যখন আমরা নেই তখনই একটা নাম দিয়ে নেব, এরপরে মিনিমাম 5 মিনিট পর পর আমরা কি করব, কন্ট্রোল এস সেভ করে রাখবো, যে কখন কারণ এইসব ইনস্ট্রুমেন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এই কথা না যে প্রথমে নিলাম কিংবা আমার ডিজাইন কইরা তারপর আমি সেভ করতে, মানে সেভ করার মধ্যে আর কি আমার হয়ে গেল। এখন আমি যদি আমার এখন ইলাস্ট্রেটর যদি এখন ক্র্যাশ খায়, তখন তো আমার সেই আবার ওই প্রথম থেকে ফার্স্ট থেকে করতে হবে। তখন আমার ডিজাইন করি। অবশ্যই ফার্স্ট থেকে করতে হবে। সো প্রতিনিয়ত একটু পর পরই সেটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস। সেভ না করলে তো হারিয়ে যাবে। ভাবলাম আমি কাজটা করছি, ঠিক আছে, একবারে সব কাজ কমপ্লিট হবে, এরপরে গিয়ে আমি কি করব, সেভ করব। 2 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ একটু ঠিক হয়ে গেছে কামে আসে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো ভেবেছি আপনি 2G নেটওয়ার্কের বাইরে আছেন, এই জন্য পাচ্ছেন না। 3G বাইরে আছি আমি, একটু পাচ্ছি 3G আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ম্যাম আজকে একটু ওই টাচ টাইপিং করে একবার একটু দেখাই দিন। টাচ টাইপিং একটা, ঠিক আছে। ওই তার ভিতরে আমি লেখা দেব কি করে, এটাটাকে আমি শেপ এন্ড কি করে নিয়ে আসবো? কোথায়? মানে কোন লেটার ইলাস্ট্রেটরে হুম, কি করতে চাচ্ছেন? মানে লেটারের ভিতরে আমি লেখা দিতে চাচ্ছি, এটাকে এখন শেপ কি করে? না, আমি কথা কেটে কেটে আসছে। একটা লেটারের ভিতরে আমি লেখা মানে টাইপোগ্রাফি করব কি করে? কি টাইপোগ্রাফি করবেন? মানে টাইপোগ্রাফিটা কেমন? যেমন আপনার নয়নের এনটার টাইপোগ্রাফি করে এনটাকে বানাবেন কিভাবে? মানে এনের ভিতরে রাখবো, এনের ভিতরে রাখবো টাইপোগ্রাফি লেখাগুলো। এটা তো আপনি জানেন আপনি কিভাবে সাজাবেন। আমি একভাবে সাজাতে পারি, আপনি আরেকভাবে সাজাতে পারেন। আমি বললাম যে আমি সব এখন এনের ওখানে তো হচ্ছে না, মানে আমি ওই যে টাইপ টুলে ওখানে আমি যখন ক্লিক করি করে ওখানে আমার জিনিসটা মানে আমার লেখাগুলো লেখা আবার নতুন করে লেখা নিচ্ছে। একটু শেয়ার করেন তো নয়ন, দেখি কি প্রবলেম। আপনাকে আগে পেন টুল দিয়ে ওটা সিলেক্ট করে নিতে হবে। না, দেখি আগে ওর প্রবলেমটা কি। নয়ন শেয়ার করেন। মানে আমি একটু পর করছি, মানে আমি ইলাস্ট্রেটর আবার কি করব। ও আচ্ছা, আর এরপর থেকে ভুল করব না। অবশ্যই ফাইল ফার্স্টে আমরা একটা নাম দিয়ে ডকুমেন্ট নেব, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো। আচ্ছা, টোটাল যে টপিকগুলো আসলে দেখার কথা, যে গতকালকে কাজ দিয়েছিলাম যে একটা সার্কেল লোগো আপনারা ট্রাই করবেন, যে সার্কেলটা ভিতরের দিকে বাহিরের দিকে আছে, ভিতরে আনবো কিভাবে বা রোটেট করব কিভাবে করে একটা লোগো ক্রিয়েট করার কথা ছিল। 5টা লোগো, কেউ কাজ করেননি, 1-2 জন ছাড়া। হ্যাঁ, এরপরে হচ্ছে টাইপোগ্রাফি করতে গেলে গত ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে র‍্যাপ অপশনটা দেখে তারপরে হচ্ছে টাইপোগ্রাফি কিভাবে করা যায় সেটা দেখিয়েছি। আজকে আবার আরেকটা অপশন দেখব, ডিজর্ট ইউজ করে কিভাবে করা যায় সেটা দেখব। এরপরে দেখব টেক্সট র‍্যাপ, মানে হচ্ছে যদি আমরা অনেক সময় দেখি একটা ম্যাগাজিনের ভিতরে যে অনেকগুলো টেক্সট আছে, টেক্সটের ভিতরে একটা ছবি বসানো হয়েছে, ছবির 4-5টা ফাঁকা থাকে, সেটা কিভাবে সেট করে। আর সময় থাকলে ব্লেন্ডিং দেখব, বাট মনে হয় না সময় পাবো, কারণ অন্য 2 ক্লাসে দেখাতে পারিনি সময়ের অভাবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। ভাই আপনারা কি স্ক্রিনটা দেখা যাবে কিভাবে?
সেলিম প্রেজেন্ট করেছে, আমারটা তো ছোট হয়ে আসছে স্ক্রিন। না ম্যাম, আমি তো প্রেজেন্ট স্টপ করে দিয়েছি। হ্যাঁ স্টপ করেছেন, সেজন্য তো আমারটা শো করছে। এখন আসছে। ওকে, টুডেস টপিক, ফার্স্টে একটা লোগো কিভাবে, সার্কেল লোগোর জন্য টেক্সটগুলো কিভাবে মেজারমেন্ট করব বা কম্বিনেশন করব সেটা দেখব। রিজাল্ট অপশন দেখব, টাইপোগ্রাফিতে ইউজ করা হয়। টেক্সট র্যাপ, ব্লেন্ড অপশনটা যদি সময় থাকে দেখব, আদারওয়াইজ আগামীকালকে। আবির কি খবর? ম্যাম আলহামদুলিল্লাহ, কালকে থেকে ঠান্ডা লাগছে। আচ্ছা, বুঝলাম, ওইখানে ওয়েদারটা একটু উল্টা পাল্টাছে, এই গরম এই ঠান্ডা, তো শুট করতে একটু সমস্যা হয়ে গেছে। এটা হবে, ধরেন আপনি লোকেশন চেঞ্জ করেছেন, প্রবলেম একটু ফেস করতেই হবে। ওকে সেলিম, তারপর দিন বলেন আবির বলেন। জি ম্যাম, কন্টিনিউ করেন। ওকে সেলিম, টাচ টাইপ টুলটা আরেকবার দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে বড় পয়েন্টটা বড় করে দিই। এখানে ধরেন এইটাই লিখলাম যে লরেম ইপসাম, লেখা কমপ্লিট। তো এই লরেম ইপসামের লেখাগুলোকে আমি চাচ্ছি একটু কম্বিনেশন করার জন্য, কোনোটা বড় কোনোটা সাইজে ছোট অথবা উপরে নিচে করার জন্য। তো এই টেক্সটটাকে কি করা সম্ভব? হ্যাঁ করা সম্ভব। কিভাবে সম্ভব আজকে দেখব সেটা। তো গতকালকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আপনি টেক্সটটা সিলেক্ট করেছেন, টেক্সট থাকা অবস্থায়, যেটা টেক্সটই থাকবে, টেক্সট থাকা অবস্থায় আমি টাচ টাইপটা সিলেক্ট করে মানে প্রত্যেকটা লেটারকে আলাদা করতে পারবো। যে এই লেটারটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা লেটারের উপরে গিয়ে ক্লিক করব, এক একটা লেটার কি হবে আলাদা করা যাবে। যেমন এলটা আছে, ওকে ওটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাইজে একটু ছোট করে দিই, এখান থেকে সাইজে ছোট করে দিলাম, ওটাকে মুভ করিয়ে আমি কোথায় নিয়ে আসলাম, এল এর এখানটায়। চাইলে কালারটাও আমি এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আরটাকে সিলেক্ট করি, গতকাল তো এটাই আমরা আলাদা আলাদা ইসে নিয়েছিলাম। আমি ফার্স্টে আলাদা করে দেখিয়েছি, তারপরে বলেছি যে আলাদা করতে গেলে সময় বেশি লাগছে। আমি এখনো আলাদা করে দেখাবো যে আলাদা করতে গেলে সময় লাগে। দ্যাটস ওয়াই নতুন একটা টুলস এসেছে, এটা আপডেট সফটওয়্যারের সাথে আছে, যে এই টুলসটাতে কি করা যায়, এই যেই কাজটা সময়ে আপনার 10 মিনিট সময় লেগে যেত, সেই কাজটা এখন আপনি হয়তোবা 2 মিনিটেই করতে পারবেন। যে আরটাকে সিলেক্ট করলাম, আরটাকে হয়তোবা আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, তারপরে এটাকে কি করতে পারি, সাইজে সাপোজ আর একটু বড় করে দিলাম। এটাকে সিলেক্ট করি, এটাকে হচ্ছে আমি নিচে নিয়ে আসলাম। লরেম ম্যামটাকে ধরেন আর একটু এখানে নিয়ে আসলাম। আয়ের এটা অথবা আর একটু দূরে নিয়ে গেলাম। পিটাকে আমি কি করলাম, ধরেন এটাকে আর একটু ছোট করি, এসটাকে এখানে রাখলাম। প্লাস আমি চাইলে কি করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। ওকে, এল সিলেক্ট করা যায়, ও সিলেক্ট করা যাচ্ছে, আর আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। যেটা কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করেন। এইভাবে প্রত্যেকটাকে ছোট বড় করতে পারছেন। আর এটা কি হিসাবে আছে, একটা ফন্ট হিসাবে আছে, টেক্সট হিসাবে আছে, এটা পুরোটাই কিন্তু একটা টেক্সট। আপনি যদি টাইপ টুলটা সিলেক্ট করেন, সবগুলো কিন্তু এক একটা টেক্সট হিসাবে আছে। ক্লিয়ার? এই কাজটা আমি দেখিয়েছি যে কত সহজে আমি এই টাচ টাইপ টুলটা দিয়ে করতে পারি। বাট যদি আমাদের এই টুলটা না থাকতো, তখন আমাদের কি করতে হতো, একবার এল লিখতে হতো। এল লেখা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আবার কি করতে হতো, আবার টি সিলেক্ট করতে হতো, আবার আরেকটা কি লিখতে হতো, ও লিখতে হতো। প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হতো, যে আর লিখতে হবে। এই জিনিসগুলো আলাদা আলাদা করে লেখার ফলে কি হবে, আপনার সময় কি হচ্ছে, টাইমটা নষ্ট হচ্ছে। এরপর আপনি এদেরকে আবার সিলেক্ট করে এই যে আসবে, এটাকে ছোট করেন, ছোট করে আপনি এখানে সেট করছেন, এটাকে নিয়ে আসছেন, বসাচ্ছেন।
বাট আমার এই সবচেয়ে ছোটটা থাকার কারণে আমার কি হচ্ছে, সরি লাস্ট যে টুলটা আছে টাচ টাইপটা থাকার কারণে আমি জাস্ট টেক্সটের মধ্যে থেকেই পুরো টেক্সটের মধ্যে কি করতে পারবো, কাজ করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। আর গতকালকে ওই সেভ অপশনটা দেখিয়েছিলেন, তো আমি একটা জিনিস ডকুমেন্ট মানে পিকচার সেভ করতে গিয়ে আমি দেখলাম ওই জেপিজি ম্যাক্সিমাম দেওয়ার পর আমার পিকচারটা ফেটে গিয়েছে। ওয়েবের জন্য আমি বাংলাদেশ ম্যাপটা ওই রকম যখন দিয়েছি বাংলাদেশ ম্যাপটা একদমই ফেটে গিয়েছে। পরে আমি পার্সেন্টেজ 500 করে দেওয়ার পরে এটা আর কি মোটামুটি ওখানে রেজুলেশন যখন আপনি সেভ করছেন ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাবেন, যাওয়ার পরে যখন এখানে সেভ করেছেন এই যে এখানটায় এসে কোয়ালিটি কি বাড়িয়ে দিয়েছিলেন নাকি কমই ছিল? এখানে কোয়ালিটি 100% দিয়েছিলেন? না ম্যাম 60%ই। এখানে কোয়ালিটিটা কোয়ালিটিটা একদম বাড়িয়ে দেব, 100% করে দেব। ফটোশপে যেমন বাড়িয়ে দিতাম লো মিডিয়াম হাই ভেরি হাই ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম করে দেব, মানে 100% পার্সেন্টেজ বাড়িয়ে দেবেন। এই যে এখানে পার্সেন্টেজ আছে, চাইলে পার্সেন্টেজ যদি বাড়িয়ে দিই এটা কি হবে, বড় হতে থাকবে। সেভ করেন দেখবেন। ওকে, এরপরও আরেকটা অপশন আছে এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়েও কিন্তু আপনি জেপিজি করতে পারবেন হাই রেজুলেশনে। ঠিক আছে, ওকে চলেন কাজ করি। গতকালকে ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখি নয়ন কিভাবে সেট করেছিলেন। আমি একটা শেপ নিয়ে আসলাম, টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করি, কিছু একটা লিখবো। এতটুকুকে ডিলিট করে দেই। কি করছি? ওকে, সাইজ একটু ছোট করে দেই। বলেন নয়ন, এইটা আমার একটু অ্যাঙ্গেলটা এইভাবে হয়েছে, আমি কিভাবে ঠিক করব? নয়ন কোথায়? সাইফুল, সাইফুল জি ম্যাম, আমি সাইফুল টু আছি। হ্যাঁ সাইফুল টু, আমার লেখাটা একটু অ্যাঙ্গেল হয়ে আছে, আমি লেখাটাকে ঠিক মিডল বরাবর নিয়ে আসতে চাচ্ছি, কিভাবে করতে পারি? এটা অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট দিলে আসবে না ম্যাম? না, এখানে আসলে অ্যালাইনমেন্টের কোনো অপশন নেই। অ্যালাইনমেন্ট তখনই হবে যে 2 বা তার বেশি থাকতে হবে, 2 বা তার অধিক যখন শেপ হবে তখন অ্যালাইনমেন্ট হবে। নয়ন, এটাকে আমি কিভাবে মিডলে নিয়ে আসবো? ম্যাম আমার জানা নেই। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমরা জেনে নেব। নয়ন, জি ম্যাডাম। এটাকে মিডলে আনবো কিভাবে? আপনি যে একটা স্টেপ বের করেছিলেন স্টেপটা একটু শুনি। মিডলে নাকি ইয়েতে ভিতরে? সেন্টারে। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি কিভাবে করেছেন সেটা জানি। মানে আমি উল্টা পিঠে নিয়েছিলাম ইয়ে করে, ওই যে এখানে একটা অপশন ছিল অবজেক্ট থেকে, অবজেক্ট অবজেক্টে সিলেক্ট থেকে আমার থেকে এতে আসতে আমার এটা ল্যাগ করতেছে প্রচন্ড রকমের। আমি ওখান থেকে তারপর এখান থেকে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, মেক, মেক। আচ্ছা না এটা না, এটা না ম্যাডাম আমি করেছিলাম, আমি আচ্ছা সমস্যা নেই, চলেন দেখি। তো আমার লেখাটা একটু, হ্যাঁ বলেন। নয়ন কিছু বলবেন? আমার লেখাটা একটু অ্যাঙ্গেলে আছে, আমি চাচ্ছি এই লেখাটা বা আমি যেই নামটা লিখেছি, ধরলাম এটা কোনো একটা নাম, এই নামটা ঠিক মিডল বরাবর আসবে। তো মিডল বরাবর আসার জন্য কি করতে হবে,
এই যে এখানে দেখেন এই দুইটা যে দাগ দেখা যাচ্ছে এর মানে হচ্ছে লেখা শুরু আর লেখা শেষ। এই দাগের উপরে আসলেও কি করা যায়, মুভ করা যায়, বাট সেটা হচ্ছে আপনার যে মিডলের স্পেসটা, এই স্পেসটাকে কি করে দিবে, ছোট করে দিবে, স্পেসটাকে ছোট করে দিচ্ছে। এই দেখেন ছোট হয়ে যাচ্ছে, লেখা কমে গিয়েছে। যত আপনি কি করবেন তত কি হবে, ছোট হয়ে যাবে। আর এটার মানে হচ্ছে লেখাটা অনেক পুরোটা জুড়ে থাকবে। আর এই যে পাশে একটা ছোট্ট লাইন দেখা যাচ্ছে আমার সার্কেলটার সাথে, এই লাইনটার উপরে গেলে দেখেন আপনার মাউসের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এইটাকে যখন আমি সিলেক্ট করব, মানে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পর আপনি মুভ করান, আপনার যে লেখাটা আছে বা যে টেক্সটটা আছে সেটাকে আপনি টোটাল যে সার্কেলটা আছে সার্কেলটাতে ঘোরাতে পারবেন। তো আপনার যেখানটায় প্রয়োজন আপনি সেখানে সেট করে দিলেন, সেট করে দিলাম যে আমি এই জায়গাটা রাখতে চাচ্ছিলাম, ওকে, পারফেক্টলি সেট হলো। তো এটা তো বাহিরের দিকে আছে, বৃত্তটার কি আছে, সার্কেলটার বাহিরের দিকে আমি ইনসাইডে নিতে চাচ্ছি, এখন আউটসাইডে আছে, এটা ইনসাইডে নিতে চাচ্ছি। সেটা কিভাবে করব, আমি এখন যেটা করছি এটা হচ্ছে ম্যানুয়ালি করছি, মানে সিম্পল ওয়েতে করছি। এটার কিন্তু ম্যানুয়ালি একটা অপশন আছে, আরও অনেকগুলো অপশন আসে। এই লাইনটাতে সিলেক্ট করে আমি যখন এভাবে ঘোরাচ্ছি, যদি আমার মাউসটা সার্কেলের বাহিরে থাকে তাহলে আমার যে টেক্সটটা আছে টেক্সটটা সার্কেলের বাহিরে হবে, আর যদি আমি মাউসটাকে সার্কেলের ভিতরে নিয়ে যাই তাহলে টেক্সটটা আমার সার্কেলের ভিতরে থাকবে। বিষয়টা ক্লিয়ার? যদি আমি লাইনটাকে বাহিরে নিয়ে আসি টেক্সটটা আমার বাহিরে আসবে, যদি লাইনটাকে আমি ভিতরের দিকে নিয়ে যাই টেক্সটটা ভিতরে চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমি জাস্ট শর্টকাট কিভাবে করে সেটা করলাম। এই জিনিসটার অনেকগুলো অবজেক্টস আছে। কিভাবে চলে যাব আমি, টাইপ থেকে চলে যাব টাইপ অন এ পাথ, এখানে যাওয়ার পর টাইপ অন এ পাথ অপশন, এইটাতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। আমি কষ্ট করে প্রিভিউটা একটু অন করে দেব। কেন প্রিভিউ অন করব, প্রিভিউ মানে হচ্ছে কি ঘটছে তা আপনাকে দেখাবে, যে আপনি যে স্টেপগুলো নিচ্ছেন সেই স্টেপগুলো আসলে কি কাজ করছে সেগুলো আপনাকে দেখাবে। এখানে কিছু ইফেক্ট আছে, ইফেক্টগুলো কি, ইফেক্টে যাই, এখন রেইনবো আকারে আছে। রেইনবো যেমনটা হয়, রেইনবো কেমন হয়, একটু ফার্স্টে একটু হালকা ইকুয়ালের মতো কি রেইনবো হচ্ছে। ইকুয়াল বলতে মানে দুই পাশ থেকে একদম সেম পজিশনে এসে রেইনবোটা সিলেক্ট হয়। স্কিউতে যদি আমি সিলেক্ট করি, স্কিউ কি হয়, যে এই জায়গাগুলো চেপে এসে লেখাটা এখানে হাইলাইট হবে বা হোয়াইট বেড়ে যাবে, আবার যখন এখানে আসবে লেখাটা চেপে যাবে, আবার যখন এইদিকে লেখাটা যাবে হাইলাইট হয়ে যাবে, মানে হোয়াইটটা বেড়ে যাবে, এরকমটা হবে। লেখাগুলো আরো বড় করে দিলে বোঝা যেত। আচ্ছা, একটু বড় করে দিয়ে আসি। ম্যাম ওই ফ্লিপে ক্লিক করলে এটা উল্টে যাবে না, ভিতরে চলে যাবে না? চলে যাবে। আমি এটার কথাই বলছিলাম, কিন্তু আমি দেখাতে পারছিলাম না। আচ্ছা, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, ধরেন আমি এরকম একটা কিছু লিখেছি, এটাকে সিলেক্ট করি, টাইপে চলে যাই, টাইপ থেকে টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশন, অপশনে আসার পর প্রিভিউটা অন করে দেই। এখন কি আছে, রেইনবো। স্কিউ করলে কি হচ্ছে দেখেন, এই যে দুই পাশে যে স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল সেখানে চেপে গিয়েছে, হোয়াইট বেড়ে গিয়েছে, আবার চেপে এসে হোয়াইটটা কমে গিয়েছে। বাট যখন এটা ঘুরে যাবে 3D আর কি, যে একটা সার্কেল, আপনি যদি এটাকে একটা ক্যাপ মনে করেন বা কোনো গোল একটা সার্কেল, লেখাটা যে 3D অ্যাঙ্গেলে এখানে লেখাটা দেখা যাচ্ছে, তাহলে ওই পাশটা কি হবে, এটার উল্টা হবে, ফ্লিপ আকারে হবে, মানে এটা রিফ্লেক্ট করেছে। বিষয়টা বুঝতে পেরেছি? কাকে জিজ্ঞেস করবো, পাভেল? জি
জি ম্যাম, বুঝতে পারছি। আমি নয়ন। এটাকে আমি ধরলাম যে হ্যাঁ কে নয়ন, যে আমি ধরলাম জিনিসটা কিভাবে আছে, জিনিসটা আছে হচ্ছে এরকম করে অ্যাঙ্গেল হয়ে আছে, যে আমি এই উপরের পার্টটা দেখছি আর এটা হচ্ছে নিচের পার্ট অ্যাঙ্গেল হয়ে আছে। যখন এটাকে সোজা করে দেব তাহলে লেখাটা কি হবে, গোল সার্কেলের মধ্যে থাকবে। 3D রিবন যদি ক্লিক করি রিবনের মতো হবে। রিবন কেমন থাকে, পেঁচানো পেঁচানো রিবনের মতো হয়ে আসছে, যে লরেম পেঁচিয়ে গিয়েছে, পেঁচিয়ে পেঁচিয়ে রিবনগুলো আসছে। স্টেয়ার স্টেপ মানে হচ্ছে সিঁড়ির মতো হবে, স্টেপ স্টেপ করে সে প্রত্যেকটা লেটারকে দেখাবে। গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে হচ্ছে আমরা যেই পজিশনে আছি, আমরা সারফেসের উপরে গ্র্যাভিটির জন্য কি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে পারছি। যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে কি হতো, আমরা শূন্যে ভাসতাম। আমি যদি ফ্লিপ করে দেই, ফ্লিপ মানে হচ্ছে লেখাটা একদম যেমন আছে তেমনই থাকবে, জাস্ট ফ্লিপ করে ভিতরের দিকে চলে যাবে, লেখাটা ঠিক তেমনই থাকবে, ফ্লিপ করে ভিতরে চলে যাবে। ফ্লিপটাকে অফ করি। অ্যালাইন টু পাথ, এখন কোথায় আছে, বেজ লাইন। এই যে সার্কেলের যে বর্ডারটা দেখা যাচ্ছে এটাকে আমরা বেজ লাইন বলছি। বেজ লাইনের উপরে দাঁড়িয়ে আছে, মানে আমি যদি এটাকে পৃথিবীর সারফেস ধরি, সারফেসের উপরে কি আছে, দাঁড়িয়ে আছে। অ্যাসেন্ডার যদি করে দিই তাহলে সারফেস থেকে একটু ভিতরের দিকে থাকবে, সবাই ইনসাইডে চলে যাবে, সারফেসের ইনসাইডে। ডিসেন্ডার করে দিলে সারফেস থেকে উপরে চলে যাবে, একটা ডিস্টেন্স রেখে উপরে চলে যাবে। সেন্টারে দিলে যে সারফেস অথবা বেজ লাইন যেটাকে বলছি, অর্ধেক থাকবে সারফেসের ভিতরে আর অর্ধেক থাকবে বাইরে, দ্যাট মিনস হাফ থাকবে ইনসাইড, হাফ থাকবে আউটসাইড। আর যদি বেজ লাইন দিই সে বেজ লাইনের উপরে থাকবে। ক্লিয়ার? স্পেসিং হচ্ছে এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যেই স্পেস, সেটা হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। সাপোজ আমি 100 করে দিলাম, স্পেসটা বেড়ে যাবে, একটু কমিয়ে দিয়ে আসি। ওকে, টাইপ, টাইপ থেকে টাইপ অনে পাথ অপশন, যত আপনি এখানে বাড়াবেন তত কি হবে। সাপোজ এখানে আমি -200 দিলাম, দেখেন কি হয়। প্রিভিউটা অন করি, এক একটা লেখা দূরে চলে যাচ্ছে, যত বেশি দিচ্ছি তত দূরে চলে যাচ্ছে, আর যত কমবে তত এক একটা লেটার অন্য লেটারের কাছাকাছি চলে আসবে। সো এটাকে আমরা 0 করে রাখি। ওকে, বাকি সব ঠিক আছে। রেইনবো, ওকে, রেইনবো অথবা গ্র্যাভিটি দুইটা আসলে সেম কাজই করে। আপনি যেটাকে প্রয়োজন অন করে রাখেন। ফ্লিপ করার প্রয়োজন হলে এখান থেকে এসে ম্যানুয়ালি ফ্লিপ করব, আর যদি আমি এটা দিয়ে সুন্দর করে কাজ করতে পারি তাহলে তার কোনো প্রবলেমই নেই। তো আমি এক কাজ করি, এইটাকে সেট করে নিই একদম সার্কেল বরাবর। ওকে, এখানে রাখলাম। আমি এটাকে অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে টাইপে গিয়ে টাইপ অনে পাথ অপশনে চলে যাই, এটাকে সেন্টার করে দিই, সেন্টারে রাখি, সেন্টারে আসবে। তো আমি ফার্স্ট একটা লেটার নিলাম, এটাকে আমি Ctrl+C কপি করলাম আর কি, কপি করে রাখলাম, এটাকে হাইড করে রাখি। Ctrl+C দিয়ে কপি করেছি, Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। পেস্ট করার পর লেখাটাকে জাস্ট চেঞ্জ করে দিই, কি লিখব, LEDP 2020 ব্যাচ 52। এটা লিখলাম, এটাকে এখন আমি ঘুরিয়ে নিয়ে আসি, নিচে নিয়ে আসবো।
নিচে আনার পর আমার কাছে মনে হলো এটাকে আসলে ভিতরে ইনসাইডে নেওয়া দরকার। আমি জাস্ট এটাকে ধরে ভিতরের দিকে নিয়ে আসব, ভিতরের দিকে নিয়ে এসে লেখাটাকে চেঞ্জ করে দেব। ওকে, কন্ট্রোল অল্টার সি দিয়ে আগের লেখাটাকে নিয়ে আসি। এখানে কারো কোনো প্রবলেম? ম্যাম লাস্টের ওইটা একটু আরেকবার দেখাবো না, লাস্ট পার্টটা ঘুরাই দিলাম যে। হ্যাঁ অবশ্যই। আমি এটাকে কপি করেছি, কষ্ট করে কপি না করলে আমি কিন্তু কাজ করতে পারি। এটাকে আমি লক করে রাখি, লক করার পরে আবার একটা সার্কেল নিয়ে আসব। সার্কেল নিয়ে এসে আমাকে আবার ডিজাইনটা করতে হবে, কারণ এখন সার্কেলটা যে সেম সার্কেল হবে আমি কিন্তু জানি না। তার মানে আমাকে সার্কেল আগে থাকতে কি করতে হতো, সেভ করে রাখতে হতো। সিলেক্ট করি, পাথের উপরে লিখি, কি লিখবো, এলইডিপি এলইডিপি গ্রাফিক ডিজাইন ব্যাচ 53। এটাকে আমি ঘুরিয়ে না, এটাকে আমি এই ভিতরে দাগটা যে ছিল, কোথায় দাগটা, বাহিরে আছে। হ্যাঁ বাহিরে আছে। আমি এটাকে জাস্ট এই সেন্টারের ভিতরে নিয়ে আসব। এখন বাহিরে আছে, সেন্টারের ভিতরে নিয়ে আসব, ধাক্কা দিয়ে ভিতরে চলে আসব। চলে এসে এটাকে যে মুভ করব, আমার মাউস দেখেন মুভ হচ্ছে। মুভ করি, আপনার যেই জায়গাটা এটা সেন্টারটা বসালে ঠিক হয় আপনি সেন্টারে বসান। ওকে, বসানো শেষ, কমপ্লিট। এখানে আমি একটু পিটিটা কমিয়ে দেই। আবার একটু সেন্টারটা মুভ করে, কন্ট্রোল অল্টার 2। বুঝতে পেরেছি? দুইটাকে সিলেক্ট করি। আচ্ছা দেখি তো, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, যে এখন মিডল 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 অ্যালাইনমেন্ট। কে কি টেক্সট করে, টেক্সট করলে কিন্তু আমি দেখতে পারবো না, বারবার এসে ভিতরে গিয়ে দেখাটা বিরক্তিকর। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। আরেকটা সার্কেল নিয়ে আসি, ফিলটাকে আমি এই কালার করে দিই। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে দিই। একটা স্ট্রোক দেই। নাহিদা গতকালকে ক্লাস করিনি কেন? ম্যাম হাফ আওয়ার ক্লাস করেছিলাম। হাফ আওয়ার ক্লাস করেছিলেন? জি ম্যাম। তার মানে কি আমি আপনার প্রেজেন্ট দেইনি? প্রথম দিকে ছিলাম ম্যাম, শেষের দিকে ছিলাম না। আচ্ছা ওকে, এই দুটোকে সিলেক্ট করি, টাইপে চলে যাই, টাইপ থেকে টাইপ অনে পাথ রেইনবো না গ্র্যাভিটিটা করে দিয়ে দেখি। ওকে, এই জন্য যদি কপি করে নিতাম আর লেখাগুলো এরকম এক্সচেঞ্জ হতো না, একই রকম লেখা থাকতো। এখন দুই রকম হয়ে গিয়েছে। দুইটা সিলেক্ট করলাম, ওকে।
আমি এই শেপটাকে কপি করেছি, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, অল্টার শিফট ধরে ছোট করি, ছোট করার পরে একটা সাইজ দিলাম, স্ট্রোকটাকে বাড়িয়ে দিই আর একটু, কালারটাকে চেঞ্জ করে দেই, কালারটা দিলাম এই কালার, ঠিক আছে। আবার এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিয়ে অল্টার শিফট ধরে ঠিক সেন্টার আর একটু ছোট করে সাজাই, স্ট্রোকটাকে আর একটু বাড়িয়ে দেই, ফিল কালারটাকে আমি আর একটু লাইট করে দিই। লোগো ডিজাইন করছি আর কি, আমার কাজ কিন্তু শেষ, যেটা আসলে দেখানো ছিল সেটা কমপ্লিট। তারপরে কি করতে পারি, স্টার নিয়ে আসি, অল্টার ধরে আরেকটা কপি করি, স্টারটা কোথায় পেলাম? এখন কি সেলিমকে মার দিতে ইচ্ছা করে? ম্যাম আমি তো আমার ইলাস্ট্রেটরে দেখতে গেছিলাম তো ইলাস্ট্রেটরে ঘুরতে গিয়েছেন, এই ফার্স্ট ক্লাসে বলেছি এগুলো দেখাবো না। রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এখানেই আছে, এই যে স্টার টুল পেয়েছেন, স্টার টুল কি আমরা পেয়েছি? একটা পলিগন টুল নেই, পলিগন দেব কয়টা আছে, 6টা, 6টা না আমি এখানে 9টা দিলাম, 9টা দিলাম, ওকে ভি, এটাকে নিয়ে আসি, ফিল কালারটা দেব, ওকে আই সিলেক্ট করে এই কালারটা চুজ করব, ওকে ভি, স্ট্রোক কমিয়ে দেই, একটু বড় করি, মধ্যে যদি আরো কিছু হয় অন্য কিছু দিতে পারেন, সাপোজ আমি একটা আল্লাহ জানো পিএনজি হয়, ওকে পিএনজি, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করি, এমবেড করে দিই, যে কোনো ইমেজ নিয়ে আসার পর অবশ্যই কি করব, এমবেড করব, এটাকে এখানে রাখি, দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এটাকে আবার সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, এই শেপটাকে একটু বড় করে দিই, এই শেপটা বাদ দিই, এখন ঠিক আছে।
কি বলেন? ঠিক আছে? সার্কেল লোগো ক্রিয়েট করতে পারবো। ভিডিও আপলোড কমপ্লিট। কে কি বলে? আবির বলেন। সুন্দর লাগছে ম্যাম। থ্যাংক ইউ। কাকে সুন্দর লাগছে? ডিজাইন নাকি? ম্যাম ডিজাইন আপনাকে সবাইকে যাদের ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা রাউন্ডেড যেই সার্কেল দিয়ে যেই লোগোগুলো ডিজাইন করা হয় আমরা এই ডিজাইনটা করতে পারবো। রাকিবুল, রাকিবুল শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম বলেন। পারবো? জি ম্যাম আমি বাইরে আছি, শহরে আছি, আমি হচ্ছে ফোন দিয়ে ক্লাসে জয়েন করতে আচ্ছা, ওকে। লাস্ট ক্লাস অ্যাটেন্ড করেননি কেন? লাস্ট ক্লাস অ্যাটেন্ড করেননি কেন? ম্যাম বাইরে ছিলাম এই 2 দিন ব্যস্ত। ঠিক আছে, চলেন এবার পরের একটা অপশন দেখি। আচ্ছা ম্যাম, আমরা যে ওই যে নিচের যে লেখাটা, ওই লেখাটা আমরা পরে আবার আরেকটা শেপ ক্রিয়েট করে তারপর লিখেছি কপি করে আর কি। এটা কি কপি ছাড়া আমাদের দেখাবে? কপি করে লিখিনি তো, একটা নতুন শেপ দিয়েই করেছি। কপি করে ফার্স্টে দেখিয়েছি, আবার পরে আবার শেপ দিয়ে এনে দেখিয়েছি। একবার ম্যাম প্রথম যে শেপটা আমরা ওই শেপটাতে এরকম করতে পারবো না? একই শেপে? জি ম্যাম। না, একই শেপে পারছেন না, দুইটা আলাদা আলাদা টেক্সট, দুইটা আলাদাই হবে। সরি। আচ্ছা, যে আপনি ফার্স্টে একটা শেপে কিছু একটা লিখলেন, যে এতটুকু লিখলেন, লেখার পর আমি এটা দেখিয়েছি যে এটা এখানে ছিল, পরে ফার্স্ট টাইমে যেটা দেখালাম যে আপনি এটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এইটাকে হাইড করে দিলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম যাতে পরেরটার কাজ করতে পারি, কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করেছি। পরে এটাকে কি করলাম, জাস্ট ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর সেন্টারের ভিতরে নিয়ে আসলাম। তো সরি সেলিম, এটা আসলে একটা সার্কেলের মধ্যেই করা পসিবল হবে না, আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে। ওকে, শর্টকাটে হাইড করলেন কোনটা দিয়ে? কন্ট্রোল 3 দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এখানে পেস্টের অপশনটা হচ্ছে কন্ট্রোল এফ। পেস্টের অপশন অনেকগুলো আছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি পেস্ট করবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা আমরা একদম ক্লাস 6-7 থেকে জেনে আসছি যে কপি করে কিভাবে, কন্ট্রোল সি, পেস্ট করে কিভাবে, কন্ট্রোল ভি। ওই কাজটা আমি এখানে করতে পারবো। বাট আপনি যখন কপি করছেন কোনো কিছুকে, যেমন ধরেন আমি এটাকে কপি করব, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করব, এটা কোন জায়গাটায় পেস্ট হবে আমি কিন্তু সেটা জানি না, যে কোনো জায়গায় পেস্ট হতে পারে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কোথায় পেস্ট হয়েছে আমি কিন্তু জানি না। ওকে, আর আপনি যদি কপি করেন, কপি করার পর আপনার মনে হয় যে আমার যে শেপটা আছে শেপের উপরে পেস্ট করব, তাহলে কন্ট্রোল এফ, মানে ফ্রন্টে পেস্ট করব। একটু ঘাটাঘাটি করতে হয়, এই যে এডিটে চলে যান, এডিটে যাওয়ার পর দেখেন মুভ আনডু করার কন্ট্রোল জেড, রিডু কন্ট্রোল শিফট জেড, কাট কন্ট্রোল এক্স, কপি কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি। পরে দেখেন পেস্ট ইন ফ্রন্ট, মানে আপনি যেটাকে কপি করেছেন সেইটাই ফ্রন্টে পেস্ট করবেন, মানে যে সাবজেক্টটা আছে বা অবজেক্টটা আছে অথবা যে শেপ আছে তার উপরেই পেস্ট করবেন, কন্ট্রোল এফ। তার পিছনে পেস্ট করবেন, পিছনে রাখতে চান, কন্ট্রোল বি।
পেস্ট ইন প্লেস যেই জায়গায় আছে সেই জায়গায় রাখবো, কন্ট্রোল শিফট ভি, এটা হচ্ছে এই যে কন্ট্রোল ভি এর অপশন। পেস্ট ইন অল আর্টবোর্ডস, কন্ট্রোল শিফট অল্টার ভি, একটু খুঁজে খুঁজে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে সেলিন? মাঝে মাঝে জি, ma'am। যে আমরা ভাবি যে আল্লাহ কোনটাতে না কোনটাতে ক্লিক করব, আমার সফটওয়্যার হয়তো বা নষ্ট হয়ে যাবে, বা নষ্ট হোক আবার আনইনস্টল করে ইনস্টল করব, বাট এগুলো ঘাটাঘাটি করে যদি না দেখি, কারণ আমরা কিন্তু সব অপশন দেখি না, সব অপশন কিন্তু জানি না, এগুলো আপনাকে বের করতে হবে যে কোনটা কোন কাজ করে, কোন ইস্যুটা কাজ করে। ওকে ওকে ওকে, এরপরে গতকালকে টাইপোগ্রাফি দেখেছিলাম, মনে আছে? ম্যাম। তো টাইপোগ্রাফিতে বলেছিলাম সাপোজ আমি ইমেজটাকেই নিয়ে আসি। আমি ইমেজটাকে নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। তো আমি টাইপোগ্রাফি কি করতে চাচ্ছি, যে টেক্সট দিয়ে এই বাঘের শেপটাকে ট্রাই করব আনার জন্য। যদিও এটা খুব অনেক সময়ের কাজ, আপনাকে প্রচুর সময় দিতে হবে, টাইম দিতে হবে, অল্প সময় করা পসিবল নয়। তো আমাকে কি করতে হবে, টাইপ টুলটা সিলেক্ট করতে হবে। তো এই টাইপ করার জন্য সেলিম আপনি কি করেছিলেন, যে আপনার ছবিটা দিয়ে যে টাইপোগ্রাফি করছিলেন তখন কি আপনি একটা লেখা কি কপি করেছিলেন নাকি অনেকগুলো লেখাকে ভেঙে ভেঙে নিয়েছিলেন? আমি ওই যে ওইটাই পেস্ট করেছি বারবার। বারবার পেস্ট করেছি, ওকে। তো আমি এর জন্য করতে পারি কি, সাপোজ আমি একবার লিখলাম টাইগার, একবার লিখলাম টাইগার, এই ফন্টটা ভালো লাগছে না, এই ফন্টটা, এটাকে আমি কয়েকটা কপি করি, একবার লিখলাম টাইগার, আরেকবার লিখলাম ধরেন ইজ, তারপর লিখলাম ধরেন দা কিং ইন, আবার ধরেন লিখলাম ফরেস্ট, টাইগার ইজ দ্য কিং ইন ফরেস্ট বা এরকম কিছু একটা লিখলাম। তো আমাকে কি করতে হলো, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে লিখতে হয়েছে। এই প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে লেখার পরে আমি কি করব, সেটাকে টাইপোগ্রাফির মাধ্যমে এখানে বসাবো। তো এই প্রত্যেকটা ওয়ার্ড যে আমি আলাদা আলাদা করে লিখলাম, আমাকে একটু কষ্ট বেশি করতে হয়েছে, কারণ একবার টাইপ টুল সিলেক্ট করতে হয়েছে, লেখা শেষ, আবার সিলেকশন টুল দিয়ে এটাকে বাদ দিয়ে আবার আরেকটা লিখতে হয়েছে। এই কাজটাই আমি একবারেও করতে পারি। কিভাবে, একবারে লিখে যাব টাইগার ইজ দ্য কিং ইন ফরেস্ট, একই লেখা আমি একবারে লিখলাম। লেখার পরে এই যে এখানে টাচ টাইপ টুল যেমন কাজ করেছিল, ও কি করেছে, জাস্ট একটা লেটারের জন্য কাজ করেছে। আমি এখন চাচ্ছি কি প্রত্যেকটাকে কি করব, আলাদা করে দেব। আলাদা করার জন্য অপশন কি, যে আমাকে একে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, ভাঙবো হচ্ছে টাইপে চলে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন্স এখানে সিলেক্ট করব, অথবা টেক্সটটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইন্স, অথবা সূত্র প্রয়োগ করেন কন্ট্রোল শিফট ও, এটা কি হয়ে যাবে,
শেপে কনভার্ট হয়ে যাবে। কিছুক্ষণ আগে কি ছিল, টাইপে ছিল, এখন কি হয়ে গেল, শেপে কনভার্ট হয়ে গেল। প্রত্যেকটা শেপ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ফন্ট ছিল, টেক্সট ছিল। তো আরেকটা কথা, আপনি যদি কোনো টেক্সটকে শেপে ক্রিয়েট করেন তাহলে সেটাকে আর টেক্সটে ব্যাক করা পসিবল নয়। আপনি যে কোনো টেক্সটকে শেপে কনভার্ট করতে পারবেন, যে কোনো অবজেক্টকে শেপে কনভার্ট করতে পারবেন, বাট শেপ থেকে তাকে টেক্সটে নেওয়া পসিবল না। ব্যাকে গিয়ে পারবেন, কোনো ওয়ে না, এছাড়া কোনো ওয়ে না। আবিদ, ম্যাম টেক্সটটাকে শেপ করার পর তো আমি যে কোনো কাস্টম ভাবে ট্রান্সফরমেশনটা করতে পারবো, তাই না? হ্যাঁ বুঝিনি। মানে আমি যখন টেক্সটটাকে শেপ করে নিচ্ছি তারপর তো এটাকে আমি যে কোনো ভাবে করতে পারবো, মানে ট্রান্সফর্ম করতে পারবো। রাইট, এই জন্যই শেপে কনভার্ট করা। এবং আরেকটা কারণ আছে, আপনার কোনো ডিজাইন যদি প্রিন্টে যায়, প্রিন্ট মিডিয়ার ডিজাইন হয়, তাহলে প্রিন্টে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার ডিজাইনটাকে কি করে দিতে হবে, আউটলাইন ক্রিয়েট করে দিতে হবে। হয় যে যদি আপনি আউটলাইন ক্রিয়েট করে না দেন, মানে সব ডিজাইনকে যদি শেপে কনভার্ট করে না দেন, ওইটা যখন প্রিন্ট হবে কিছু কিছু ডিজাইনে দেখবেন লেখাগুলো কেমন যেন মনে হচ্ছে যে লেখার চারপাশ থেকে মুছে যাচ্ছে বা কোনো কোনো লেখা মিসিং হয়ে যায়। তো তখন আমাদেরকে কি করতে হয়, এটাকে শেপে কনভার্ট করে দিতে হয়। আর কনভার্ট করার অপশন কি, ফটোশপের ক্ষেত্রে তাহলে কি ফটোশপটাকে আমি ইলাস্ট্রেটরে এনে তারপরে হইতে সেই কাজটা করব? ফটোশপ থেকে করলেও সরাসরি ফটোশপ থেকে তো আসলে প্রিন্ট করে না, প্রিন্টেবল করার জন্য এটাকে ইপিএসে বা পিডিএফে কনভার্ট করে দেয়। অনেকে পিডিএফে কনভার্ট করে দেয়, অনেকে এসভিজিতে কনভার্ট করে দেয়, ইপিএসে কনভার্ট করে দেয়, অথবা আপনি ইলাস্ট্রেটরে এনে কনভার্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন এই কাজটা করলাম, করার পরে অনেকে বলবে আমি ব্যাকে যেতে পারছি, কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলে এটা কি হয়ে যাচ্ছে, ফন্টে হয়ে যাচ্ছে। বাট আপনি যখন এটাকে শেপে কনভার্ট করার পর সেভ করবেন, সেভ করার পর আবার ফাইলটাকে অন করেন, অন করে এই শেপটাকে, বা এটা তো আগে টেক্সট ছিল, ওকে টেক্সটে কনভার্ট করে যদি কেউ আমাকে দেখাতে পারেন তাহলে নতুন একটা রুলস চলে আসবে, আপনার থেকে সবাই শিখবে এবং এটা আপনার নামে কি হবে, বুকমার্ক হয়ে যাবে যে উনি এইটা খুঁজে বের করেছে যে শেপ থেকে টেক্সটে কনভার্ট করা যায়। তো এটাকে আমি এখন গ্রুপ ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি, গ্রুপটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল হয়ে গিয়েছে এবং একে আপনি যে কোনোভাবেই কী করতে পারেন, কাস্টম শেপে কনভার্ট করতে পারবেন। তো আমি ফার্স্টেরটাকে সিলেক্ট করি, এইটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। তো আমার এই প্রত্যেকটা লেটার আলাদা আলাদা লেখার চেয়ে আমি একবারে লিখে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে আলাদা করে দিলাম। এখন হচ্ছে সবাইকে গ্রুপ করে দেব। কোনটা সহজ বেশি? কোনটা সহজ নয়ন? পরেরটা সহজ। পরেরটা সহজ। তো যাই হোক, টেক্সটে থাকুক শেপে থাকুক সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমি টাইপোগ্রাফি কিভাবে করব। সাপোজ আমি টাইগারটাকে নিয়ে গেলাম এইটার এখানটায়, ইসটাকে নিয়ে গেলাম, ঠিক মতো বসাতে হবে, দীরকে রাখলাম, কিংকে রাখলাম এখানে, এখানে রাখলাম, ফরেস্ট এখানে রাখি, টাইগারটাকে এখানে রাখি। তো আর কি এখানে ইসকে রাখি, এখানে দিকে রাখি, ওকে থাকুক। সবার কালার চেঞ্জ করে দিই, কিছুই তো দেখা যাচ্ছে না। গত ক্লাসে কি দেখিয়েছি, যে সাপোজ আপনার একটা শেপ আছে, এই শেপটাকে বা আপনার একটা টেক্সট আছে, চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে আপনি যে কোনো একটা র্যাপ ক্লিক করে সেটা কি করতে পারবেন, র্যাপিং করে, আমরা বিভিন্ন ধরনের র্যাপিং আছে, কোনটা প্রয়োজন ওই অনুযায়ী করে আমরা কি করতে পারবো, টাইপোগ্রাফি করতে পারবো। এটা একটা অপশন আছে। বাট আরেকটা অপশন আছে, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভেলপ ডিসল্ট,
এখানে যাব মেক উইথ র্যাপে যদি সিলেক্ট করি তাহলে ওই যে র্যাপের যে অপশনগুলো আসছিল ওইগুলাই চলে আসবে। আর অবজেক্টে যাব, ইনভেলপ ডিজর্ট মেক উইথ মেশে ক্লিক করব। এরকম একটা প্যানেল আসবে যে এই লেখাটাকে আপনি কয় ভাগে ভাগ করতে চান। ফটোশপে আমরা দেখে এসেছিলাম র্যাপ যে মধ্যে অনেকগুলো ভাগ আসে, সেটাকে আমি ওই আপ ডাউন করিয়ে মুভ করিয়ে যে একটা কাপের মধ্যে সেট করেছিলাম ইমেজকে, সেই কাজটাই আমরা এখানে করব। প্রিভিউটা অন করি, এখানে 3x3 আছে, যদি আরো কম বেশি করতে চান করে নিতে পারেন আপনার কাজের সুবিধা অনুযায়ী যে কতটুকু করলে আপনার ভালো হবে। ওকে, আমি টাইগারটাকে সিলেক্ট করলাম, আমি কানটাকে নিতে চাচ্ছি না, বাকিটুকুকে নিতে চাচ্ছি। সাপোজ হ্যাঁ এটা নিলাম। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কোনো একটা পয়েন্টকে আগে অ্যাক্টিভ করে নেব। পয়েন্ট অ্যাক্টিভ করার পর আপনি কাজ করতে পারবেন। পয়েন্ট অ্যাক্টিভ করে আমি এটাকে মুভ করে নিয়ে যাই, মুভ করান। এটা ধরেন করলাম এতটুকু। এরপর আমি দিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ইনভেলপ ডিজর্ট মেক উইথ ম্যাশ। এখানে আমি 3টাই ওকে, 3টা কনভার্ট করলাম। কনভার্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল মুভ করান সেম পজিশনে। কোথায় ইনভেলপ ডিজর্ট মেক উইথ ম্যাশ, এখানে দুইটা করি, ট্যাব 2, কারণ লেখাটা ছোট যাতে আমি সহজে কাজটা করতে পারি। অবজেক্ট ডিজর্ট ম্যাশ 2 যত বেশি নেব তত হচ্ছে সুন্দর করে আমরা কি করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি ম্যাশিংটা করতে পারবো। বাট যত কম নেবেন তত ম্যাশিং কম হবে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কি করতে চাচ্ছি, ধীরে ধীরে কাজটা কমপ্লিট করতে চাচ্ছি না, যাতে তাড়াতাড়ি করা যায় সেজন্য অল্প অল্প করে নিচ্ছি। ওখানে 2 রো 2টা নিয়েছি, এরপরে কি বলে কলাম 2টা নিয়েছি। আপনারা এখানে আরো বেশি কম বেশি নিতে পারেন।
চলে যাই আবার অবজেক্ট ম্যাশ। ওকে, দুটাই করি। নাহিদা আছেন? আছি ম্যাম। বাসায় নাকি বাহিরে? বাসায় ম্যাম। প্র্যাকটিসের কি খবর? প্র্যাকটিস করছি? এখনো পারছি না ম্যাম। এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছি একটা ক্লাসও কি প্র্যাকটিস করিনি? ম্যাম প্রথম কয়টা করতে পেরেছিলাম, পরে যে ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়ার পর থেকে আর করতে পারিনি। এখন ল্যাপটপ সাপোর্ট দিচ্ছে না। তাহলে কি হবে? মার্কেট প্লেসেও তো মনে হয় কোনো অ্যাকাউন্ট করা হয়নি। না ম্যাম। পিছিয়ে পড়বো তো নাহিদা। জি ম্যাম। বললাম পিছিয়ে পড়বো তো আমরা। ল্যাপটপটা ঠিক করার চেষ্টা করছি ম্যাম। সার্ভিসে দিয়ে দেন, দেখেন সার্ভিসে দিয়ে ল্যাপটপটা ঠিক করে নেন। কারণ সবাই আগে এগিয়ে যাবে, বাট দেখা যাবে আমরাই পিছিয়ে রয়েছি, তখন কেমন হবে? ভালো লাগবে? না, সেটা তো প্রবলেম হয়ে যাবে ম্যাম। আমি পিছিয়ে যাচ্ছি, প্র্যাকটিস করতে পারছি না। তো একটু ট্রাই করেন। ঠিক আছে নাহিদা? জি ম্যাম। ওকে, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর দুইটাকে নিয়ে আসি, দুইটাকে এখানে নিয়ে আসি। অবজেক্টে যাই, ম্যাশ 2x2 দুইটা করি। ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাম আমার সফটওয়্যার বারবার বলে যে ইউর ডুবি ডাজন্ট রেসপন্ডেন্ট, ইয়োর মানে ক্র্যাশ খাইতাছে বারবার। ভারী কোনো কাজ করেছিলেন সফটওয়্যারে? ভারী কাজ বলতে তো ওই তো ওই ছোটখাটো কাজ যা করি আর কি। ভাই কার উপর কাজ খাই কি জানি ওর পিসি কার উপরে কাজ খায় কি জানি, জিজ্ঞেস করে। ওকে, কতগুলো কাজ শেষ হয় না কেন? বিরক্তিকর। ম্যাম এটা কি ট্যাটু বানানোর নিয়ম ম্যাম এভাবে? নট অনলি ট্যাটু, চাইলে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। জাস্ট টাইগারকে টাইগারের মতো করে লোগো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় দেখি যে মুখের উপর আর কি ই করে, ডিজাইন করে। হ্যাঁ, গতকালকে দেখিয়েছিলাম যে টাইপোগ্রাফি করে, তো এটা টাইপোগ্রাফির আন্ডারেই পড়ে যে কত কিভাবে করা যায়। একটা দরকার হলে স্যাম্পল দেখাবো। আমি এই জিনিসটা ইউজ করে গত পরশুদিন একটা লোগো ডিজাইন করেছিলাম, দেখাবো না। কিন্তু হচ্ছে সময় লাগে প্রচুর। আমার একটা ফিশিং করতে গিয়ে যে কত ধরনের
একবার শেপে কনভার্ট করেছি, আবার সেটাকে পেন টুল দিয়ে কাটি, কেটে নেওয়ার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়েছে, ডিলিট করতে হয়, কত কাহিনী করতে হয়। ম্যাম আপনার হাইয়েস্ট টাইম কত লাগছে মানে এই পর্যন্ত একটা কাজ করতে? কিসের কাজ? এখন তো কাজের উপর ডিপেন্ড করে। মানে মানে এমনি মানে কত লাগছে একটা একটা কাজের উপর হাইয়েস্ট? এমন হয়েছে একটা সাপোজ ধরেন সবচেয়ে বড় যে কাজ করেছি যে 10-12 দিনও সময় লাগে, যেমন যখন IWM এর একটা ওদের নিউজলেটারটা কয় পেজে ছিল? ম্যাম 4-5 লেটার পেজে দেখিয়েছিলেন। হ্যাঁ, না, অনেকগুলো পেজ ছিল, প্রায় 12টা না 14টা। ওদের নিউজলেটারে অনেকগুলো সময় লাগে, সরি অনেক হিস্টোরি থাকে। তো কাজটা যদি একা একা ফার্স্টে যেদিন করলাম আমার 3 দিনের মধ্যেই শেষ। অন্যান্য যে সব কাজ কমপ্লিট করে ওদের কাজটা 3 দিনে আমি করে ফেললাম। 3 দিন করার পরে যখন এডিটটা আসলো, এডিট করতে সময় লেগেছে প্রায় 4 থেকে 5 দিন। এবং তারা ওই ওখানকার যে কোঅর্ডিনেটর আছে উনি এসে আমার পাশে বসেছিল, এটা এখানে না এখানে দেন, এখান থেকে না ওখানে নেন। টোটাল কাজ কমপ্লিট করতে প্রায় 10-12 দিন লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কত ক্লায়েন্ট পাবেন, যে ওয়াও ক্লায়েন্টের সাথে কাজ করে মজা পাবেন। আবার কিছু ক্লায়েন্ট পাবেন এত ব্যাড রিভিউ থাকবে যে মনে হবে যে আর জীবনে এর কাজ করব না। আচ্ছা আমি কপি করে করে আর কি নিয়ে আসছি, হ্যাঁ সময় স্বল্পতার জন্য। ম্যাম এখান থেকে আমি আবার শেপগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো না সেটা? হ্যাঁ ইন্ডিভিজুয়ালি করতে পারবেন আলাদা আলাদাভাবে। আমি তো ইন্ডিভিজুয়ালি করছি, এত সময় কই কপি করে করে নিয়ে আসতেছি। যেটাকে কপি করে অল্টার ধরে নিয়ে আসবো এখানে, পরে জাস্ট শেপটাকে। তবে এক কাজ করতে একটু কষ্ট করতে হবে আপনাকে। কি কষ্ট? লক করে রাখতে হবে। হ্যাঁ লক না করে রাখলে দেখা যাবে কাজ করছেন এইটার মধ্যে, চলে যাবে আরেকটার মধ্যে। দেখছেন অন্যটা শো করে যে ওইটাতে সিলেক্ট করবেন কিনা। সিলেক্ট করি, অবজেক্ট থেকে ম্যাশে চলে যাই, ম্যাশ দিই ওকে, এটাকে এখানে নিয়ে যাই। এখানে আরো অনেক ছোট ছোট, আমার তো এক একটা লেখা অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আপনি এই লেখাগুলো আরো যত ছোট ছোট সাইজ দিয়ে করতে পারবেন, স্টেপ বাই স্টেপ ম্যাশ যত বেশি হবে তত স্মুথলি আপনি কাজটা করতে পারবেন এবং সুন্দরভাবে সাজাতে পারবেন। সেম এটাকে আমি আবার কপি করে এখানে নিয়ে আসি, এটাকে আবার ছোট করে দিই।
এখানে আর কিছু করব না, আমি এক কাজ করি, দুইটাকে কপি করে অল্টার ধরে এই পাটার মধ্যে নিয়ে আসি। এটাকে কপি করে অল্টার ধরে এখানে নিয়ে আসি। চেহারার এখানটা একটু রয়ে গেল যে, আমি আর কিছু করতে যাচ্ছি না আপাতত। আমি পেন টুল দিয়ে এখানকার হাতের একটা শেপ ক্রিয়েট করে ফেলি। ওকে, এরপর ধরেন আমি চাইলে এখানে আরো কিছু টাইপ টুল দিয়ে বাঘের মাথাটাকে ঠিক করতে পারতাম, বাট ক্লাসে আছি না চলে গেছি বুঝতেছি না। সেটা তো আমিও বলছি, কেউ কোনো কথা বলছে না। আমি না হয় একটু কাজ করছি, তো দেখো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়লে কি হবে, কাজ করার সময় বোঝা যাবে। না আমার তো মনে হয় ফন্টগুলো ছোট ছোট করে নিলেই ডিজাইনটা হ্যাঁ, সুন্দর হবে। অবশ্যই। তো আমি এতক্ষণ কি বললাম, যে ফন্টগুলো যত বেশি হবে এবং ছোট ছোট ফন্ট হবে, আর হচ্ছে যত মেশ যত বেশি হবে, আমি এখানে মেশ 2-3 করে করে নিয়েছি, রাইট? ম্যাশিং যত আপনি বেশি করে নেবেন এবং ফন্টগুলো যত ছোট হবে, দেখতে ততটা কি লাগবে, ভালো লাগবে, পারফেক্ট হবে। ওকে, কন্ট্রোল অল্টার 2, বাঘের ছবিটাকে আপাতত কি করি, সরিয়ে দেই, সবাইকে সিলেক্ট করি, ব্ল্যাক কালার করে দিই। রয়্যাল বেঙ্গল টাইগারকে এখন প্যান্থারের মতো লাগছে।
এখানে হচ্ছে লেখাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এবং ডিজট করেছি যে এমনভাবে ডিজট করা যে দেখতে অতটা ভালো লাগছে না, কারণ আমি এখান থেকে জাস্ট কপি করে করে নিয়ে এই এত অল্প সময়ে আসলে করাটা কি সম্ভব না। চলে যাই টাইপোগ্রাফি। ম্যাম আমাদের রোল কলটা একটু করে নিয়েন। না, আজকে রোল কল দেবো না কাউকে, না দিলে কাউকে না দিলে সমস্যা কাউকে নেই। রোল কল দেবো না। এই যে এই টাইপোগ্রাফিটা যে করেছে অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে টাইপোগ্রাফি করতে হবে, কারণ এই কাজটা আপনার বা আমার কি মনে হয় যে এই কাজটা সে জাস্ট 10 মিনিটে করে ফেলেছে। 10 মিনিটের কাজ না এগুলা, প্রচুর সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে, সময় দিয়ে এই কাজগুলো করতে হবে। বাকি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। এই পিকচারটা দেখি। এটা না না না, ওই যে একটা মানুষের ও টিং স্টাইলের মতো। কোনটার কথা বলে? কোনটার কথা বলেছেন? ম্যাম এরকম ফেশিয়াল টাইপোগ্রাফির জন্য কিরকম মানে বাজেটের কাজ হয়? শুরুর দিকে আপনি মিনিমাম 30-40 ডলার এরকম, আর যখন আপনার লেভেল আপ হয়ে যাবে আপনি এটা চার্জ করতে পারবেন, 1-150 ডলার মিনিমাম চার্জ করবেন। ও হার্ড যেটা ওটা তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা অনেক ভালো করেছে। সে হার্টটাকে একদম ম্যাম এখানে তো সব সব কি হ্যাঁ যেমন এখানে যতগুলো কাজ আছে সবাই তো হচ্ছে এরা ক্রিয়েট করে নিয়েছে না? হ্যাঁ, ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছে, অথবা আমি যেমন টাইগারের ইমেজটা নিয়ে এসেছি এরকম ইমেজ নিয়ে এসে করেছে। যেমন এটা কি টেক্সটগুলো নিয়ে বোল্ড করে লেখার উপরে করেছে। লেখাগুলো বোল্ড করে নিয়ে লক করে রেখেছে, লক করে জাস্ট ওইটার উপরে বসিয়েছে প্রত্যেকটা শেপ ঠিক রেখে। এই দেখেন, মনে হচ্ছে ছোটবেলায় আমরা করতাম না কলম দিয়ে এমন এমন শুধু এরকম করে করে যে এইভাবে এভাবে করে করে, হ্যাঁ হ্যাঁ ওইরকমটা মনে হচ্ছে। বাট এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ওয়ার্ড লেখাগুলোকে কিভাবে সাজিয়েছে, সাজিয়ে দেখেন ফেসের একটা ফেস বানিয়েছে। সময় দিতে পারি না আমরা, এই জন্য এই প্রবলেম। চলেন রোল কল করি, আমরা একদিন এর থেকে ভালো কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। 52 ব্যাচ। জি ম্যাম। রেদওয়ান সামি, রাকিবুল, নাহিদা। রিদওয়ান সাহেব ওনারা কয়েকদিন ক্লাস Yes, ma'am. হ্যাঁ, ও ফার্স্টে কয়েকটা ক্লাস করেছে, 2 সপ্তাহ ক্লাস করছে না। সজল, জমির, ইসকে তাকিব, আব্দুল মান্নান, রাসেল, জুবায়ের, নাসরাত, শিবলি জামান, পাভেল খান, ফাইজা তো সকালে ক্লাস করেছে, সাইফুল, ছোট সাইফুল, সাইমা নুসরাত, রেদওয়ান মারুফ, সাইফুল, বড় সাইফুল, মাহমুদুল, সেলিম, আবির ছাড়া অন্য কেউ আছে? রাকিবুল নামে একজন ছিল, উনি দিয়েছিল। হ্যাঁ, ওর প্রেজেন্ট দিয়েছি। অন্য ব্যাচের কেউ আছেন? ম্যাম আমারটা কি দেওয়া হবে? হ্যাঁ, মাহমুদুল দিয়েছি। ম্যাম 54 আবির, জামিল, রাসেল, সেলিম, জমির, মাহমুদ, রাকিবুল, নাহিদা, নাসরাত, পাভেল, সাইফুল। হ্যাঁ, সবারটাই দেওয়া কমপ্লিট। টাইপোগ্রাফি করতে পারবো?
জি ম্যাম। ইনশাআল্লাহ। চলেন আরেকটা ছোট্ট জিনিস দেখি। নয়ন আছেন? হ্যাঁ, কি বললেন সেলিম? কিছু বলি নাই। আচ্ছা, চলেন কয়েকটা ইমেজ সেভ করি। পিএনজি কিছু ইমেজ নিয়েছে, পিএনজি ফ্লাওয়ারে নেই, দেখি আছে কিনা। এসটাই তো সুন্দর ছিল। এসটা তো সুন্দর আছে। এটা তো পিএনজি না, এই জন্য আর কি নিলাম না। তো বার্ড টাইপের কিছু নিয়ে আসি। ওকে, ইলাস্ট্রেশন করেছে, এই অয়েল পেইন্ট করেছে, ভালো লাগছে দেখতে। বড় সাইফুল চলে এসেছে। কি ব্যাপার বড় সাইফুল, এত সময় লাগলো কেন? ইয়েস, ছোট বোন মেয়ে। ছোট ভাই বোনগুলো খুব মজার হয়। আচ্ছা, আমি সাপোজ একটা ম্যাগাজিনের জন্য আমরা কোনো কিছু ডিজাইন করব। তো ম্যাগাজিনের মধ্যে আমরা এরকম অনেক কিছু লিখলাম, লেখার পর আমি এটা ডিলিট করে দিই, কপি করি, 12 তো 11 পেটি করে দিই বা 10 9 পেটি। ওকে, কপি করি, কন্ট্রোল সি, পেস্ট করি। যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ম্যাগাজিনের কি রাইট আপ। ম্যাগাজিনের এই রাইট আপটার মধ্যে কি করতে হবে আমাদেরকে, কিছু টেক্সট আছে, এটার মধ্যে আমার কি করতে হবে, ইমেজ সেট করতে হবে। এখন আমি যদি ইমেজটাকে সেট করি এইভাবে যে আমার এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর মধ্যে আমি যে ইমেজটা সেট করব, সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এই লেখাটার মধ্যে আমি একটা ইমেজ নিয়ে আসি, ফ্লাওয়ারের ইমেজটাই নিয়ে আসি। নিয়ে আসার পর এই ইমেজটাকে নিয়ে আসি, রাখলাম, রাখার পর এমবেড করে দেই। ছোট করি। তো আমি ইমেজটাকে কি করলাম, লেখাটার উপরে রাখলাম, রাখার পর কি হলো, এই ইমেজটার জন্য নিচের যে লেখাগুলো আছে সেগুলো কি ঢেকে গেল, দেখা যাচ্ছে নিচের লেখাগুলো? জি না ম্যাম, দেখা যাচ্ছে না। তো এটা যদি আমার ম্যাগাজিন হয়, ম্যাগাজিনে যখন যাবে নিচের লেখাগুলো যদি না থাকে, তাহলে কি আমার যেই টার্গেট কাস্টমার আছে তারা তো ওই অপশনগুলো কি
মিস করবে, যে ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকতে পারে। তখন আমাদেরকে কি করতে হয়, যে ইমেজের চারপাশে, ওয়ার্ড ফাইলে আমরা এই কাজটা অনেকেই করি, যে একটা বক্স নিয়ে এসে ইমেজটাকে বসে চারপাশে লেখাগুলো থাকে। তো ইলাস্ট্রেটরে আমরা ডিজাইনে কিভাবে করব, আমি ইমেজ আর যে টেক্সট আছে টেক্সটটাকে সিলেক্ট করব, দুইজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ নামে একটা অপশন আছে, এখানে চলে যাই, যাওয়ার পর মেকে ক্লিক করি। অটোমেটিক্যালি দেখেন লেখাগুলো ওই ইমেজটার চারপাশে চলে এসেছে, রাইট? এখন এই ইমেজটাকে আপনি যেখানেই মুভ করাবেন তার চারপাশ থেকে লেখাগুলো কি হবে, সরে যাবে। এই যে ইমেজ থেকে টেক্সট যতটুকু দূরত্বে আছে, আপনি যদি চান একে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। কিভাবে? ইমেজটাকে সিলেক্ট করেন, অবজেক্টে চলে যাই, অবজেক্ট থেকে আবার টেক্সট র্যাপ, যাওয়ার পর টেক্সট র্যাপ অপশন, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এই যে অফসেট আছে এটাকে আপনি যত বাড়াবেন, সরি প্রিভিউটা অন করে নিই, প্রিভিউটা অন করলে দেখতে পাবো যত বাড়াবেন তত ইমেজের চারপাশে কি হবে, জায়গা খালি হয়ে যাবে। যত কমাবেন টেক্সটগুলো তত কাছাকাছি চলে আসবে। আর আরেকটা অপশন আছে ইনভার্ট র্যাপ, যদি ইনভার্ট করে দিই তাহলে ইমেজের দুই পাশটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওকে, মানে এই যে ইমেজ আছে ইমেজের নিচে থেকে দুই পাশটা খালি হয়ে যাচ্ছে। তো ইনভার্ট র্যাপ আপাতত প্রয়োজন নেই, আমি এটা করলাম, একটু বাড়িয়ে দেই, যেমন 5 অথবা 6 এ রাখি। ওকে, এটাকে আমি এক সাইডে চাপাই। এখন এই ইমেজটা তো ছিল আমার কি, জেপিজি ইমেজ। আমি যদি পিএনজি ইমেজ নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে, সেম কাজই হবে। পিএনজি কোথায়, পাখিটাকে নিয়ে আসি। ম্যাম নিউজপেপার কি তাহলে ইলাস্ট্রেটরে বানানো হয় কন্টেন্ট প্রিন্ট করার আগে? হ্যাঁ অবশ্যই নিউজপেপারের কাজ ইলাস্ট্রেটরে করা হয়, বাট আরও একটা সুবিধা আছে, ওরা ইনডিজাইনে করে। আচ্ছা আচ্ছা, সহজভাবে ওয়ার্ড ফাইলে করে, কারণ ইনডিজাইনে কি করা যায়, ওয়ার্ড ফাইল থেকেও আপনি কপি করে ইনডিজাইনে নিতে পারবেন, ইলাস্ট্রেটরে কোনো কাজ করেছেন সেটাকেও কপি করে ইনডিজাইনে নিতে পারবেন, বাট ওরা ইনডিজাইনে হচ্ছে সেট করে। কারণ পেপার তো অনেকগুলো পাতা থাকে, যে ধরেন বাংলাদেশ প্রতিদিনে কয়টা পাতা, 4টা, 4 দুগুণে 8, ওইখানে অনেকগুলো কলাম থাকে, অনেক রো থাকে, এগুলো সেট করতে হয়, ইনডিজাইনে সুবিধা হয়। এটাকে এমবেড করে দেই, এমবেড করে দেওয়ার পর এই যে দেখেন পাখিটা যে আছে, পাখিটার নিচে আমার লেখাগুলো পড়ে গিয়েছে। তো এটাকে আমি কি করব, আমার ইমেজ এবং টেক্সট দুইটাকে সিলেক্ট করি, অবজেক্ট, টেক্সট র্যাপ, মেক অপশনে চলে যাই, ওয়েট করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। সেই সকাল 8টা থেকে, কালকে রাত্রের 3:30 বাজে পিসি অফ হয়েছে, সকাল 8টা বাজে অন হয়েছে, আবার আজকে সকাল 8টা। ম্যাম আপনি গ্রাফিক্স কার্ড কোনটা ইউজ করেন? কি জানি, নাম জানি না। আচ্ছা, এত ডলার দিয়ে মানুষ কি করবে, আমাকে কিছু দিক। ম্যাম স্যারও কি গ্রাফিক্সের কাজ করেন? না, স্যার গ্রাফিক্সের কাজ করে না, স্যার হচ্ছে বিজনেস আছে, করোনার জন্য আপাতত ফিজিক্যালি অফিস বন্ধ, বাসায় বসে কাজ করছে। তার একটা বিজনেস আছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, সেটার কাজ করে, বাট সে গ্রাফিক্সের কাজ পারে। এই জন্য তো মাঝে মধ্যে তো আপনি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করেন। হ্যাঁ, সেই রিলেটেড কাজগুলো আসলে জানে। আমার ছোটবেলা থেকে কার্টুনের উপরে খুব, মানে কার্টুন দেখতাম আর বলতাম, বিশেষ করে টম এন্ড জেরি, যে এরকম কার্টুন কে বানায়। আগে তো বুঝতে পারতাম না যে আসলে এটা কি, ভাবতাম সত্যি সত্যি হয়তো বা ভিডিও করছে। তো যখন বুঝতে পেরেছি যে আর্টের উপর আমার হচ্ছে চারুকলায় পড়ার ইচ্ছা ছিল, বাট ফ্যামিলি থেকে রেস্ট্রিক্টেড ছিল, তাই ওখানে যেতে পারিনি। তো ইন্টার কমপ্লিট করার পর আব্বু চেয়েছে ডাক্তার হও, আম্মু বলে তোমার যেটা ভালো লাগে, কান্নাকাটি করে আমি এটা করবো না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা এরকম কিছু। পরে এই যে লাইনে আসা, যে তো এগুলো আমার ভালো লাগে। সাপোজ আমার এক ফ্রেন্ড আছে, ও কিন্তু অলরেডি এখন একজন ভালো ডিজাইনার। সে, আমরা যখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে, তখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর থার্ড ইয়ারে উঠেছি,
তখনই হচ্ছে এই গ্রাফিক্সের কাজ মানে কোর্স করেছে ওই সময়। এটা হচ্ছে 2014 সালের ঘটনা বলছি, 14-15, হ্যাঁ 14 সালের ঘটনা। সেই সময় সে মিরপুর থেকে যাত্রাবাড়ি গিয়ে শিখতো। তো তার ওই সময় প্রায় 28K খরচ হয়েছে শুধু এই জিনিসটা শেখার জন্য। একজন বড় ভাইয়ের কাছে শিখেছে, 4 জন মিলে। আমাকে বলেছিল, বাট আমি আসলে ইন্টারেস্ট ফিল করিনি। আমি বলছি না, এখন না, পরে করব। বা এটা কি তখন বুঝিনি। তখন যদি কেউ জোর দিত এতদিনে আমরা ভালো একটা পজিশনে থাকতে পারতাম। তো স্যারের মাধ্যমে স্যার ইন্সপায়ারেশন করেছে, শিখো, করো, কাজ করো, হ্যাঁ ভালো হবে। স্যারের অনেক অবনতি এখানে। তো দেখেন পাখিটার চারপাশে কি আছে, একটা জায়গা চলে গেল। আমি চাচ্ছি আরেকটু কাছাকাছি নিয়ে আসতে। আবার অবজেক্টে চলে যাই, টেক্সট ট্র্যাপ অপশনে চলে যাই। আমি যদি এটা প্রিভিউটা অন করি, ম্যাম যে দুটো অপশন আছে এর বাইরে কি ইউজ করা যায় না এটা? না মানে একটা হচ্ছে আচ্ছা 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 মানে এই দুটো দিয়ে করবে। তবে আপনি এখানে অনেকগুলো ইমেজ আনতে পারবেন, অনেকগুলো ইমেজ দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। ম্যাম এটা কি কাস্টম ইয়ে নামানো যায়, ফাইল এক্সটেনশন নামানো যায় বিভিন্ন ধরনের প্যাটার্ন বা ডিজাইনের জন্য এরকম? না এরকমটা তো করা যায় না। আমরা ইমেজ নিয়ে আসি বা যদি কোনো শেপ আমি ক্রিয়েট করি, হ্যাঁ আপনি কাস্টম শেপও ইউজ করতে পারবেন। দেখাচ্ছি। বাট আমার পিসি এমন করছে কেন, বারবার হ্যাং হয়ে যাচ্ছে। ম্যাম বন্ধ করার আগে আপাতত ভিডিওটা সেভ করে নিয়েন। আচ্ছা ওকে, এবার সে যাক। ওই যে এই কাজগুলো আসলে অনেক ভারী, তো এই জন্য মনে হয় প্রবলেম হচ্ছে। তো ওকেতে প্রেস করলাম। অথবা যে ইমেজটা নিয়ে আসছি, ইমেজটা অয়েল পেন্ট করা, এটা অনেক ভারী একটা ইমেজ, এই জন্য মনে হয় আমার মাথায় ঘুরছে। এই ইমেজটা অনেক ভারী, এটাকে আমি মুভ করে যে কোনো জায়গায় রাখবো। কি হবে, এই ইমেজটার চারপাশে যতটুকু শেপ আছে ততটুকু সেই কাজ করবে। আমি এখন এই ইমেজটাকে ডিলিট করে দেব। কেন? ইমেজটার জন্য পিসিটা হ্যাং করছে। এটাকে ডিলিট, টেক্সট অ্যাপে ধরেন আমি একটা কাস্টম শেপ ক্রিয়েট করলাম। সাপোজ কোনো একটা শেপ ক্রিয়েট করি, এরকম একটা কোনো শেপ ক্রিয়েট করলাম, এটাকে ছোট করি, এইটাকে আমি নিয়ে আসলাম এই ইমেজটার মধ্যে, দুজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ, মেকে ক্লিক করি, কমপ্লিট হয়ে গেল। শেপটাকে সিলেক্ট করি, অবজেক্ট, টেক্সট র‍্যাপ, অপশন, প্রিভিউ অন, বারান কমান্ড। দেখেন এখন আর ঝামেলা করছে না। ওই ইমেজটা যে এনেছিলাম, ইমেজটা খুব হাই কোয়ালিটি ছিল, দ্যাটস ওয়াই ঝামেলা করছিল। এটাকে বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারি, অথবা ইনভার্ট করে দিলে কি হবে, লেখাগুলো সব আগে পিছিয়ে চলে যাবে। এটাকে প্রেস করি। আপনি চাইলে কোনো ডিজাইন, আপনার লোগো আছে বা অন্য কোনো শেপ আছে, আপনি একটা ছোট্ট ডিজাইন করেছেন, সেগুলো দিয়েও আপনি টেক্সট র‍্যাপ করতে পারবেন। ঠিক আছে। আরেকটা অপশন, আমি ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর এমবেড করি। এই ইমেজটাকে আমি যদি এখানে রাখি, যে ইমেজটা কোথায় আছে, উপরে আছে, উপরে আছে, আমি এটাকে পিছনে সেন্ড করে দিই, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা তো ইজিলি পারা যাবে, এখানে তো আসলে কোনো অপশন নেই।
তো কেউ যদি বলে যে ইমেজটা যে আছে এই ইমেজটার কি করো অপাসিটি কমিয়ে দাও, সিলেক্ট করব, এই যে অপাসিটি অপশন আছে এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে হালকা করে দিতে পারি। ওকে, পারবো। আমাদের প্রিন্ট অপশন তো দেখানো হয় না, অপশনটা এখানেও না। কি অপশন? প্রিন্ট প্রিন্ট অপশন দেখানো হয়নি মানে? সেলিম আমি বুঝিনি, প্রিন্ট অপশন দেখানো হয়নি মানে? মানে আমরা ছবিটা কিভাবে প্রিন্ট করতে পারি? আমি এখানে আপনাদেরকে প্রিন্ট কিভাবে দেখাবো? না, জাস্ট কন্ট্রোল পি দিয়ে আমরা যখন ওই অবজেক্ট সেটা মূলত দেখতে পারি। আচ্ছা, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমি এখান থেকে আমার কোনো প্রিন্টার আছে কানেক্টেড, তখন আমি কিভাবে করব? জি ম্যাম। এখন আপনি যেটা নিয়ে আসছেন এইখানে আমার কোনো নেই, আমি এটা বোঝাতে চাচ্ছি। পিকচার কিছুই নেই। এখন বুঝতে পেরেছি। দেখেন, এটা তো ফার্স্ট ক্লাসেই বলেছি যে ফাইনাল আউটপুটের আগে অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে, যাই থাকুক না কেন সবাইকে কোথায় নিয়ে আসতে হবে? আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। তো এটা যদি আপনি প্রিন্ট করেন, আমি নিজে প্রিন্ট করি, প্রিন্ট আসলে এটা যদি আমাকে শিখিয়ে দিতে হয় যে আপনি প্রিন্ট করবেন কিভাবে প্রিন্টার, তাহলে আমাকে প্রিন্টারের অপশনটা নিয়ে বসতে হবে যে প্রিন্টারে কিভাবে প্রিন্ট করতে হয়। কন্ট্রোল পিতে দিলে সেটা ওয়ার্ড ফাইল থাকুক বা এক্সেল ফাইলে থাকুক, পাওয়ার পয়েন্ট হোক বা যে কোনো কিছুই হোক, আপনি আপনার ডকুমেন্ট থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট সব জায়গায় একই রকম, প্রিন্টের অপশন চলে আসবে। এখন আপনি কি প্রিন্ট করবেন সেট, এগুলো তো সব ইসের মতোই, ফটোশপ বলে কি বলে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মতো। প্রিন্ট প্রিসেট করবেন যে ডিফল্ট থাকবে নাকি অন্য কোনো অপশনে প্রিন্ট করবেন, আমরা ডিফল্টটা করব। আমার এটা প্রিন্টার এই যে উইন্ডোজ 10 শো করছে, কারণ আমার উইন্ডোজ 10, এগুলো সব ডিফল্ট করা থাকে। জাস্ট আপনি কয় কপি করতে চান কপি দিবেন, সেটা কিভাবে কোলাবোরেট করবেন। আমি সেটা বুঝতে পেরেছি, এটা জানি। আমি আরেকটা জিনিস যেটা আমি একটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে আমার আর্টবোর্ড ছিল দুটো ইলাস্ট্রেটরে। আমি দুই জায়গায় দুটো আলাদা আলাদা শেপ মানে পিকচার রেখেছিলাম। এখন আমি যখন কন্ট্রোল পি দিচ্ছি আমার জাস্ট একটা আর্টবোর্ডের ইলাস্ট্রেটর থেকে যদি আপনি প্রিন্ট করতে চান, আপনার আর্টবোর্ড একটাই হতে হবে, ডাবল করা যাবে না। সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা পিডিএফ আপনাকে বের করতে হবে, পিডিএফ এ কনভার্ট করে তারপরে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। একসাথে আর্টবোর্ড আসবে না, কারণ একটা আর্টবোর্ডই চিনে। আপনি একসাথে ধরেন ওয়ার্ড ফাইল যে আছে, আপনি ওয়ার্ড ফাইল আমরা কি করি, কন্ট্রোল ধরে ছোট করলে কি অনেক 3-4টা পেজ একসাথে দেখায় না স্ক্রিনে? আপনি কি সেটাকে একসাথে প্রিন্ট করতে পারবেন? কারণ হচ্ছে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল পেজ দেখাতে হবে। সেম এজ আমি এখানেও অনেকগুলো আর্টবোর্ড আছে, আমি করতে পারবো না। সবাইকে হয় আমার জেপিজি করতে হবে অথবা পিডিএফ এ কনভার্ট করে আমাকে কাজটা করতে হবে। পিডিএফ ফাইলও আপনি যদি ছোট করে নেন, অনেকগুলো ফাইল একসাথে আসবে, লাভ নেই প্রিন্ট করতে গেলে, কারণ আপনার এটা প্রিন্টারের কাজ। ওয়ার্ডে আরেকটা ব্যাপার থাকে যে আমার 3 পেজ বা 4 পেজ লেখা আছে, আমি কারেন্ট হয়তো আমি নাম্বার পেজে আছি, আমি ওখানে সিলেক্ট করে দিলাম কারেন্ট পেজ, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অটোমেটিক্যালি হবে তো? না, আমি জাস্ট 2 নাম্বার পেজে আছি। যখন আমি প্রিন্ট আউটে প্রিন্ট করব তখন এখানে লিখে দিতে হবে কারেন্ট পেজে, ওটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এখন ওটা তো ওয়ার্ডের ব্যাপার। এখন আর এই ইলাস্ট্রেটরে এরকম কোনো অপশন নেই, কারণ আমি প্রিন্ট বলছি দেখে যে আমার বাসার প্রিন্টারে কাজ করবে তা কিন্তু না, আমি প্রিন্ট মিডিয়ার কথা বলছি। আপনার যদি নিজের কোনো কিছু প্রিন্ট করে কাউকে দেখানোর প্রয়োজন হয় তাহলে সিঙ্গেল সিঙ্গেল আপনাকে করে নিতে হবে। আর এটা যখন প্রিন্টে যাবে তখন তারা তাদের প্রিন্টের যে মেশিন থাকবে সেটার জন্য অ্যাডজাস্ট করে নেবে। ওকে, ওয়েব মিডিয়া, প্রিন্ট মিডিয়া মানে হচ্ছে ওয়েব রিলেটেড যত, মানে কি যেটা আমরা ধরতে পারি না, ওয়েবসাইট অথবা কোনো সোশ্যাল মিডিয়া, এইসব জায়গায় যে কাজ করবে। কি বলেন মাহমুদ?
জি ম্যাম। কিছু বলেন, আমরা ডিজাইন করবো আর প্রিন্টের জন্য তো প্রিন্ট হাউসে তো থাকেই। আমাদের শুধুমাত্র প্রিন্ট যেটা করতে হবে নিজেরা দেখার জন্য হ্যাঁ একটা প্রিন্ট দিয়ে দেখবো, এটাই। কারণ আপনি রিলেটেড কাজ করেন তাই আপনাকে কোশ্চেন করলাম। আমার জানা মতো এরকম নেই যে ইলাস্ট্রেটর থেকে আমি আজও পর্যন্ত প্রিন্ট করিনি। আমাকে বলেছে যে পিডিএফ করে দাও, প্রিন্ট করব। অফিসে বলেছে যে ম্যাম একটু একটা জেপিজি একটা ইমেজ করে দেন, তো স্ক্রিনশট দিয়ে দেন, একটা ইমেজ করে দেন, একটু প্রিন্ট করে দেখি কেমন হয়েছে। বা আমি কারেকশনের জন্য তখন কি করতাম, হাই কোয়ালিটির ইমেজ করে দিতাম, প্রিন্টারে প্রিন্ট করে দেখতো, আচ্ছা ওকে ফাইন, এখন প্রিন্টের জন্য আমরা ছেড়ে দিই, এরকম কাজ করতাম। আচ্ছা ম্যাম, হ্যাঁ আমি ওই লোকটা রেডি করছি, আপনাকে একটু দেখাবো। হ্যাঁ অবশ্যই। শেয়ার করে দিন। তো আমরা সার্কেল লোগো ক্রিয়েট করতে পারবো। আমরা লোগো হচ্ছে ধরে হয়তো বা একদিন সময় রাখবো যে আমরা ওই দিন জাস্ট লোগোর জন্য দেখবো, আর বাকি যে অপশনগুলো আছে সব টুলসগুলো কাজ করতে করতে আমরা কি করব, লোগো ডিজাইন কীভাবে করে বা অন্যান্য জিনিসগুলো কীভাবে ডিজাইন করে সেটাই করব। সাইফুল এতক্ষণ কোথায় ছিলেন? ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আমি ফাইলগুলো রেডি করলাম, আর কোনো ফাইল লাগবে কিনা? এসভিজি, পিএনজি, পিডিএফ, জেপিজি, এপিএস, এআই, না আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না, অনেক বেশি করে ফেলেছেন। কন্টেস্টে দেখি আপনার ডিজাইন। আমার ফাইলগুলো যে তিনটা কালারের করা আছে, হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট আর হচ্ছে গ্রেডিয়েন্ট গোল্ডেন। গোল্ডেন কালার। আর মেইন ফাইলটা ছিল এটা। মেইন ফাইলে মেইন ফাইলে এরকমটা থাকে, এগুলা হিসাব ধরে লাভ নেই, রিফ্রেশটা দেখান, এরকম থাকবে। আর কি যেন বলে, এটা তো হচ্ছে অনেক দিন আগে আপনি কন্টেস্টটা করেছিলেন। ম্যাম আমাদের ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস যখন চলতেছিল তখন। এটা এখনো ঝুলে আছে? আমি এটা দেখাচ্ছি ম্যাম কন্টেস্টটা। এই লোকের তো মনে হয় প্রবলেম আছে। ম্যাম গ্যারান্টেড টপ কন্টেস্ট, তবে এই যে বাইরে আগে যেগুলো করলো ওগুলো ভালোই মোটামুটি, অনেকগুলো প্রজেক্ট করেছে। হ্যাঁ, না তাহলেই হবে না, সে হয়তো বা দিয়ে দিবে। আর কতদিন বাকি আছে এন্ট্রি শেষ হওয়ার? এন্ট্রি অলরেডি শেষ, এখন এই যে পেন্ডিং 1 উইক 1 ডে 2 আওয়ার। আর এক সপ্তাহ বাকি আছে, এক সপ্তাহ 8 দিন বাকি আছে। আচ্ছা, আল্লাহ ভরসা। 5 স্টার পেয়েছেন? জি ম্যাম। আলহামদুলিল্লাহ, হয়তো বা কিছু একটা হতেও পারে। ম্যাম ক্লায়েন্ট অনেকেই স্টার্ট দিয়েছে, বাট কারোর সাথে কোনোভাবে কমিউনিকেশন হয় না। তবে আমার সাথে কথা হয়েছিল কয়েকবার কন্টেস্টেই, সেজন্য আমার কাছে মনে হচ্ছে হবে যদি সে আসে। আচ্ছা ইনশাআল্লাহ। আর আপনি ওই যে দেখেন সবাই কি করে নক করে যে আমার এন্ট্রিটা দেখেন, কমেন্ট করে। ট্রাই করবেন যে প্রতি সবসময় যাতে আপনার কমেন্টটা উপরে থাকে, যাতে অ্যাটলিস্ট দেখে। রাসেল আজকে চুপচাপ কেন? কোনো কথাবার্তা নেই? অসুস্থ নাকি? কিছুটা আমাদেরকে আজকে আর কোনো টপিক দেখানো হবে না, আজকে আর কিছু দেখবো না। আজকে এই পর্যন্তই। 3টা পার্ট দেখলাম। আগামীকালকে আমরা কি কি দেখবো? ক্লিপিং মাস্ক দেখবো, ব্লেন্ডিং অপশন দেখবো, আরেকটা যেন কি ভেবে রেখেছিলাম, মানে আজকে কাজ করতে গিয়ে মনে পড়েছিল। আচ্ছা, মনে পড়লে আগামীকাল আবার ওটা দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আমি ইলাস্ট্রেটরটাকে একটু ডিলিট করে দেই। আবির, হ্যাঁ ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকেন। ব্যাক করবেন কবে? ম্যাম আমি এখনো শিওর না, বাট তাড়াতাড়ি এসে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, ওকে। আমার ওয়েদারটা এখানে স্যুট করতেছে না, আর আমার এখানে বন্যা হয়েছে তো পানির আশপাশে, তো আর্দ্রতাটা একটু বেশি। ঠিক আছে, বিপদের মধ্যে থাকার দরকার নেই, ব্যাক করে ফেলেন। সাবধানে থাকেন সবাই। জমির, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফ্রেশ হবো।